দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো নন স্টোরটা আমরা করাচ্ছিলাম না, এই 2-3 দিন তো রিটেল থেকে একটু বাইরে মার্কেটিং নিয়ে তোমাদের পড়াচ্ছিলাম, তো রিটেলে ফিরে আসি। নন স্টোরটা মনে হয় হয়নি, ফুল লাইন ডিসকাউন্ট স্টোর অবধি হয়ে গেছিল, তাই তো? হ্যালো, ফুল লাইন ডিসকাউন্ট স্টোর অবধি হয়ে গেছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, তো নন স্টোর বেস রিটেলটা আজকে পড়বো। এটা আগের দিন একটু বলেছিলাম মার্কেটিং এ ঢোকার আগে, তো যাক আজকে একটু বলে দিচ্ছি। ডাইরেক্ট মার্কেটিং হচ্ছে নন স্টোর বেস রিটেল। নন স্টোর বেস রিটেল হচ্ছে সেই ধরনের কোম্পানি যেসব কোম্পানির কোনো দোকান নেই, মানে যেসব কোম্পানির প্রোডাক্ট কেনার জন্য তোমায় কোথাও যেতে হচ্ছে না, তুমি বাড়ি বসে কিনতে পারছো, ঠিক আছে? ওইসব কোম্পানিকে নন স্টোর বেস রিটেল বলে, রিটেল কোম্পানি অবভিয়াসলি। ডাইরেক্ট মার্কেট এর মধ্যে আছে ডাইরেক্ট মার্কেটিং, তারপর হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট মার্কেটিংটা বলছি। ডাইরেক্ট মার্কেটিং হচ্ছে কনজিউমার ইজ ফার্স্ট এক্সপোজ টু এ প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ডাইরেক্ট মেল, টিভি অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও অ্যান্ড ম্যাগাজিন। তোমরা দেখবে বিভিন্ন, তোমরা তো অনেকে সিরিয়াল দেখো, সিরিয়ালের পরে স্যার শুনতে পেলাম না স্যার, আরেকবার একটু বলুন স্যার। ডাইরেক্ট মার্কেটিং হচ্ছে কনজিউমার ইজ ফার্স্ট এক্সপোজ টু এ প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ডাইরেক্ট মেল, টিভি অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও অ্যান্ড ম্যাগাজিন। এইটা বাংলাটা পরে বলছি, আগে আমি তোমাদের সাথে এমনি কথা বলছি। তোমরা তো অনেক সময় দেখো, তোমরা তো সিরিয়াল দেখো, অনেকেই সিরিয়াল দেখো, দেখবে 11:30, 12:15টার দিকে বা 12টার দিকে দেখবে জি বাংলাতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, তাই না? বা ন্যাপতল, হোমশপ 18, এগুলো দেখবে প্রত্যেকটা সময় কিছু না কিছু প্রোডাক্ট বিক্রি করছে ওরা, তাই তো? দেখো তো সবাই। সম্পূর্ণ যে ইয়েটা হয় ওখানে দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরা কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট বিক্রি করছেই। তুমি টিভি 18 খুললে বা ন্যাপতল খুললে তুমি দেখতে পারবে। তো ওই ওই যে যেটা বিক্রি করছে না, ওই যে ধরনটা, এইটাকেই বলা হয় ডাইরেক্ট মার্কেটিং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উদাহরণটা আগে দিলাম, আগে আমি উদাহরণটা দিলাম, এবারটা আমি সংজ্ঞাতে আসছি। কনজিউমার ইজ ফার্স্ট এক্সপোজ টু এ প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ডাইরেক্ট মেল, টিভি অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও অ্যান্ড ম্যাগাজিন। কনজিউমার যারা যারা এক মিনিট, কে একজন এসেছে, অনিশা। অনিশা, 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 অনিশা গাঙ্গুলি। যারা সেই প্রোডাক্টটা ইউজ করবে তারা প্রথমে ওই প্রোডাক্টটি সম্পর্কে জানে মেলের মাধ্যমে বা টিভি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা রেডিও বা ম্যাগাজিনের মাধ্যমে। তোমরা অনেক সময় দেখবে ম্যাগাজিনে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বার হয় বা টিভিতে বিভিন্ন অ্যাড দেয়। টিভি অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমি ওই সবের কথা বলছি যেখানে বিক্রি করছে ওরা। রেডিওতে অনেক সময় অ্যাড দেয়। তো এই যে কোম্পানিগুলো অ্যাড দেয় না, তোমরা দেখবে টিভিতে ন্যাপতল বা তোমরা যেখানেই দেখো না কেন, দেখবে ওইসব কোম্পানির ওখানে যারা যেসব কোম্পানির অ্যাড দেয় বা যেসব কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয়, ম্যাক্সিমাম কোম্পানি প্রোডাক্ট কিন্তু তুমি কোনো সময় বাইরে মার্কেটে দেখবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রোডাক্ট দেখবে তুমি বাইরে কোথাও বিক্রি হয় না। ওরা যতই বলুক কেন বাইরে আপনি এই 3,999 টাকায় পাবেন, কিন্তু এখন এই মুহূর্তে আপনি পাচ্ছেন এটা 1,099 টাকায়, অনেক সস্তা, এরকম অনেক সময় অনেক কিছু বলে না। বাট তুমি যদি ভালো করে দেখো, তুমি বাজার মার্কেট ঘুরে তুমি ওইসব প্রোডাক্ট কিন্তু তুমি দেখতে পারবে না। ওরা বেসিক্যালি কি করে, ওরা ছোট ছোট কোম্পানি, ঠিক আছে? ছোট কোম্পানি ওরা, দেখো ম্যাক্সিমাম কোম্পানিরা কি করে, ওরা মার্কেটে প্রোডাক্ট বিক্রি করে, তাই না? এরা কি করে, এরা মার্কেটে দোকান করে বা কারোর সাথে কথা বলে প্রোডাক্ট বিক্রি করে না, ওরা সরাসরি নিজেদের প্রোডাক্ট নিজেরাই বিক্রি করে। কিসের মাধ্যমে? মাধ্যমটা হচ্ছে এইটা, মেলের মাধ্যমে বা টিভি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা রেডিও বা ম্যাগাজিনের মাধ্যমে। বুঝতে পেরেছো ডাইরেক্ট মার্কেটিং কোনটা? এরা কিন্তু সরাসরি কাস্টমারের সাথে কথা বলছে না, এরা কাস্টমারকে প্রোডাক্টের গুণাগুণগুলো তুলে ধরছে, ঠিক আছে?
এটা মার্কেটিং। আমি কিন্তু দুদিন ধরে বলে যাচ্ছি, মার্কেটিং মানে প্রোডাক্ট জনগণের কাছে সেই প্রোডাক্টের ভালো দিকটা তুলে ধরা। সেম ওরা কিন্তু সেটাই করে। তোমরা যদি দেখো কোনো সময় দেখবে ওটা একটা পাতি মোবাইল কে ওরা এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে যেন মনে হচ্ছে কি নাকি, তাই না? ওরা ঠিক এইভাবে অ্যাডভার্টাইজ করে। বা একটা শার্ট বা শাড়ি বা তোয়ালে বলো, বেড কভার বলে এমন ভাবে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করে, এমন ভাবে ওটা সেল করে, মানে যে ওইটা না পেলে তোমার জীবন বৃথা, এরকম একটা ভাব থাকে। তো এটাই হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং। ইফ এ কাস্টমার লাইক এনি প্রোডাক্ট দেন হি অর শি অর্ডার্ড বাই মেল, ফোন অর কম্পিউটার। যদি কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হয় তাহলে কাস্টমার মেলের মাধ্যমে, ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারে। ঠিক আছে? এক্সাম্পল এশিয়ান, স্কাই শপ, টেলিব্র্যান্ড, হোমশপ 18, ন্যাপতল ইত্যাদি ইত্যাদি। কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, এবারটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং হচ্ছে you must have often seen salesperson coming to your house to sell things like vegetable soap, shampoo, vacuum cleaner, etc. তোমরা অনেক সময় দেখবে, আমি জানি না তোমাদের এখানে হয় কিনা। আমাদের এখানে যেমন প্রত্যেক সকালবেলা আমি দেখি যে মাছ বিক্রি করছে সাইকেলে করে বা ভ্যানে করে, তরকারি বিক্রি হচ্ছে। তোমাদের এখানে নিশ্চয় হয় এরকম। হ্যাঁ স্যার, হয়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং। ঠিক আছে, পাতি কথায় ওটা ডাইরেক্ট মার্কেটিং। ওরা ওরা কি করছে, আমি সকালবেলা যাচ্ছি পাইকারি দোকানে, আমি নিজে শাকসবজি কিনছি, তারপরে আমার ভ্যানে করে আমি প্রোডাক্টগুলো বিক্রি করছি, এটাই। বা দেখবেন অনেক সময় বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার জন্য বা অ্যাকোয়াগার্ডের জন্য অনেক লোক আসে, তাই না? ওরা কিন্তু ডাইরেক্ট সেলিং এর মধ্যে পড়ে। ওদের যে জবটা সেটা ডাইরেক্ট সেলিং এর মধ্যে পড়ে। তোমরা কিন্তু ডাইরেক্ট সেলিং এর মধ্যে পড়ো না। তোমাদেরকে আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে কাউন্টার বেস সেল। ঠিক আছে, কাউন্টার বেস সেলের মধ্যে তোমরা পড়ছো। ঠিক আছে, তো ডাইরেক্ট সেলিং ইনক্লুড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার। ডাইরেক্ট সেলিং আর ডাইরেক্ট মার্কেটিং, এই ডাইরেক্ট মার্কেটিং এদের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং এ কোনো সময় কোম্পানির লোকরা পার্টিকুলারলি কাস্টমারের কাছে যে কথা বলে না। বাট ডাইরেক্ট সেলিং এ কি হচ্ছে, কোম্পানির লোক বা মালিক বা যেই হোক না কেন সরাসরি কাস্টমারের কাছে যে কথা বলছে, সরাসরি কাস্টমারের কাছে কথা বলছে। বাট এইখানে কাস্টমারের কাছে যে কথা বলে না কিন্তু। এইটা তো এই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ভেন্ডিং মেশিন। তোমরা এরকম টাইপের মেশিন দেখেছো কি কখনো? তোমরা কিরকম টাইপের মেশিন দেখেছো? ভেন্ডিং মেশিন যেটা রয়েছে, এখানে যে মেশিনটা রয়েছে, এখানে শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে এখানে পাচ্ছি। এখানে টাকা কয়েন ফেলবে, এই যে এখানে একটা আছে কয়েন ফেলবে, কয়েন ফেলে কয়েন ফেললে তুমি যেটা চাইছো সেইটা নিচে এসে পড়বে, এইখানটা পড়বে, এখানে একটা স্যার বক্স মতো টিভিতে আছে। দেখেছি, হ্যাঁ, এমনি টিভিতে। রিয়েলে দেখিনি। আমাদের রিয়েলে বলতে আমাদের এখানে এয়ারপোর্টে আছে। ঠিক আছে, এয়ারপোর্টে এরকম থাকে। টিভিতে, হলিউড বইতে এরকম অনেক সময় দেখা যায়। বা ভেন্ডিং মেশিনে তুমি আরেকটা উদাহরণ পাবে, এবি আগেকার দিনে আহ, সে কয়েন ফেলে ফোন করতে হতো, মনে আছে? ছোটকালে আমরা এভাবে অনেক হ্যাঁ সময় ফোন স্যার, হ্যাঁ করতাম হ্যাঁ হ্যাঁ বা তুমি মেট্রোতে যদি কোনো সময় আসো, দেখবে মেট্রোর ওখানে হ্যাঁ। ওয়েট মেশিন স্যার, ওয়েট মেশিন, রাইট, ওয়েট মেশিন, কয়েন ফেলে তোমার ওয়েট করতে হচ্ছে। তো এগুলো কিন্তু, এখনো আছে তো। হ্যাঁ, ওয়েট মেশিন এখনো আছে। টেলিফোনটা নেই, ওয়েট মেশিন এখনো আছে। কিন্তু বেসিকটা কিন্তু সেম। ঠিক আছে, তুমি কয়েন ফেলছো, কয়েনের বদলে কয়েনের পরে এরা একটা এখান থেকে কোনো কিছু নিচে এসে পড়ছে, যে তুমি চাইছো, তুমি হাত বাড়িয়ে তুমি সেটা নিয়ে নিচ্ছ। এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। দে আর কয়েন অর কার্ড অপারেটেড মেশিন। এই ধরনের মেশিনগুলো কয়েন বা কার্ড অপারেটেড হয়। ইউ নিড টু ইনসার্ট দ্য কয়েন অর পাঞ্চ কার্ড ইন অর্ডার টু গেট মার্চেন্ডাইজ ফ্রম দ্য মেশিন। তোমাকে যদি প্রোডাক্ট পেতে হয় তাহলে তোমাকে কার্ড বা কয়েন পাঞ্চ করতে হবে। আচ্ছা, এক্সাম্পল কোকাকোলা, পেপসি, থামস আপ। আমি এইটার সম্পর্কে, ভেন্ডিং মেশিন সম্পর্কে একটু তোমাদেরকে বলছি।
উম, আমাদের এমবিএ কলেজে এটা নিয়ে একটা ক্লাস হয়েছিল, মানে একটা কেস স্টাডি আছে। তোমাদের তোমাদের কিন্তু আমি এই 2-3 দিন অনেক কেস স্টাডি বলেছি। তোমাদের কেস স্টাডি বলতে আমি বলছি যে লাক্সের কেস স্টাডি বলেছি, তারপরে তোমাদেরকে আমি ক্যাডবেরির কেস স্টাডি বলেছি, পোলিওর কেস স্টাডি বলেছি, ভারতবর্ষের পোলিওর মার্কেটিং কেস স্টাডি, এগুলো সব মার্কেটিং কেস স্টাডি। আর আজকে বলছি ভেন্ডিং মেশিনের কেস স্টাডি। ঠিক আছে, তোমরা যদি চাও এরকম টাইপের গল্প, মানে এরকম টাইপের কেস স্টাডি আরো করতে, তোমরা গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবে সার্চ করতে পারো যে মার্কেটিং কেস স্টাডি। ঠিক আছে, এরকম ভাবে সার্চ করবে, দেখবে প্রচুর কেস স্টাডি আর খুব ইন্টারেস্টিং। এই যে কিছু বছর আগে তোমরা মনে আছে কিনা জানি না, অ্যাপেল এবং স্যামসাং এর ঝামেলা চলছিল। অনেক দেশে অ্যাপেল এবং স্যামসাং ওরা কিন্তু একে অন্যের বিরুদ্ধে কোর্টে মামলা করেছিল। তোমরা জানো না হয়তো, অ্যাপেলের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু স্যামসাং এর থাকে। অ্যাপেল কোম্পানি, আমরা অ্যাপেলের ফোন ইউজ করছি, বাট ওর মধ্যে অনেক প্রোডাক্ট থাকে স্যামসাং এর। বেসিক্যালি অ্যাপেলে যে ডিসপ্লে হয় না, ডিসপ্লেটাই কিন্তু থাকে স্যামসাং এর। অ্যাপেলের ডিসপ্লে থাকে স্যামসাং এর। ঠিক আছে, এটা এমন না যে অ্যাপেল এর ফোন মানে সব অ্যাপেলের জিনিস না। অ্যাপেলের সফটওয়্যারটা অ্যাপেলে থাকে পুরোপুরি, বাট মেটেরিয়াল থাকে অনেক, কোম্পানি অনেক কিছু থাকে। এবং সবকিছুরই কোনো কোম্পানি কিন্তু পুরোপুরি সে তার প্রোডাক্ট, মানে পুরোপুরি নিজে থেকে সে প্রোডাক্ট বানায় না, কোনো না কোনো কিছু এদিক ওদিকের থাকে। যেমন এই যে তোমরা কোনো স্যামসাং এর ফোন কিনছো, স্যামসাং এর ফোনে কি হচ্ছে, স্ন্যাপড্রাগন প্রসেসর। স্ন্যাপড্রাগন কিন্তু একটা কোম্পানি, আমেরিকান একটা কোম্পানি, ওরা প্রসেসর বানায়। স্যামসাং এর ফোনে সনির প্রসেসর, বা তুমি রেডমির ফোন কিনছো, রেডমির ফোনে সনির প্রসেসর রয়েছে। সাপোজ আমার আমার ফোনটা, এটা রেডমি নোট 7 প্রো, এর মধ্যে ক্যামেরা রয়েছে সনির। ঠিক আছে, তারপরে ক্যামেরা রয়েছে সনির, তারপরে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের। এই যে গ্লাসটা না, এই যে উপরে যে গ্লাসটা, হার্ড গ্লাস, এইটা রয়েছে গরিলা গ্লাস। গরিলা গ্লাস হচ্ছে, গরিলা একটা কোম্পানির নাম। গরিলা গ্লাস বলতে অনেকে বলে যে গরিলা গ্লাস লাগিয়েছি, গরিলা গ্লাস না। এই যে উপরে যেটা বলে না, উপরে একটা দেখবে একটা গ্লাস লাগায়, তাই তো, একটা প্লাস্টিক বা একটা গ্লাস লাগায় আমরা প্রোটেকশনের জন্য, তাই তো, সবার সবার কাছে আছে হয়তো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ওটাকে কি বলে, ওটাই দোকান, প্রোটেক্টর। ওখানে দোকানদাররা অনেক সময় বলে গরিলা গ্লাস লাগিয়ে নি, ভুল হ্যাঁ বলে। স্যার, গরিলা গ্লাসই তো বলে। হ্যাঁ, ভুল বলো, দোকানদাররা ভুল শেখায়, তোমরা ভুল বলো। গরিলা গ্লাস ওটা না, এটাকে বলা হয় স্কিন প্রোটেক্টর। এটা খুব প্লাস্টিক হয়, ঠিক আছে, এক ধরনের প্লাস্টিক মেটেরিয়াল হয়। গরিলা গ্লাস এটাকে না। গরিলা গ্লাস হচ্ছে এই নিচে যেটা আছে, যে স্কিনটা আছে, সেই স্কিনটা যে কোম্পানি তৈরি করছে, স্কিন তৈরি করছে কিন্তু ডিসপ্লে না, স্কিন তৈরি করছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি একটা কাঁচ তৈরি করছি, ওই কাঁচটাকে বলা হচ্ছে গরিলা গ্লাস, কারণ ওই কাঁচটা গরিলা গরিলা কোম্পানি তৈরি করে। ঠিক আছে, গরিলা গ্লাস 3 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, এরকম আছে। শুধু গরিলা গ্লাস না, সাফায়ার বলে একটা কোম্পানি আছে, তারাও গ্লাস তৈরি করে। এরকম আরো পান্ডা বলে একটা কোম্পানি আছে, তারাও এরকম গ্লাস তৈরি করে। বাট গরিলাটা খুব ম্যাক্সিমাম কোম্পানি গরিলা গ্লাসটা ইউজ করে। ঠিক আছে, তো আমরা সবসময় দোকানদার বলে গরিলা গ্লাস লাগিয়ে দিই, না, ভুল কথা, টেম্পার গ্লাস ওটা, গরিলা গ্লাস না। গরিলা গ্লাস সাধারণত কারোর কাছে থাকে না, ওটা কিনতে হয়, ওটা একটা কোম্পানির গ্লাস। ঠিক আছে, যাই হোক, তো কোনো কিছু কিন্তু একটাই, মানে তুমি যদি স্যামসাং এর ফোন ইউজ করো, আমরা এই না যে সবকিছু স্যামসাং এর, আলাদা থাকে। ওকে, তো কি হয়েছে, এবার আমি একটা কেস স্টাডি বলছি। তোমার পেপসি এবং কোকা-কোলা। পেপসি এবং কোকা-কোলা অনেক পুরনো কোম্পানি, অনেক পুরনো কোম্পানি। প্রায় 1900 সালের শুরুর দিকে বা 19 সালের 18 সালের শেষের দিকের কোম্পানি দুটোই, দুটোই কিন্তু আমেরিকান কোম্পানি। তো কি হয়েছে তখন, 1910-12 এরকম একটা সাল, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের আগের কথা। তখন না মানে সেই সময় না, পেপসি এবং কোকা-কোলা ওরা এত জনপ্রিয় দুটো ব্র্যান্ড ছিল। ওদের ওদের তোমার ক্লাসটা, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো সেই সময় কি হচ্ছিল, ওরা দুজনই, মানে ওই দুটো কোম্পানি কিন্তু একে অন্যের টক্কর দিচ্ছিল, ওদের আশেপাশে কোনো কোম্পানি ছিল না, এত জনপ্রিয় ওরা।
তো এবার কি হলো একটা বছরে, এবং প্রত্যেক বছর ওরা একে অন্যকে টক্কর দিত, এবং এক এক বছরে তোমার পেপসির প্রফিট বেশি থাকতো, এক এক সময় কোকাকোলার প্রফিট বেশি থাকতো। একটা বছরে কি হলো, কোকাকোলা ডায়েট কোক বার করলো। মনে আছে কারোর আমাদের এইখানে কিছু বছর আগে ডায়েট কোক বার করেছিল কোকাকোলা, খুব বেশি চলেনি, খুব জনপ্রিয়তা পায়নি, কিন্তু চেষ্টা করেছিল। মনে আছে ডায়েট কোক বার করেছিল জিরো 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 ফ্যাট বলে, কারো মনে আছে? হ্যাঁ স্যার, ডায়েট কোক। হ্যাঁ হ্যাঁ বার স্যার, করেছিল। ডায়েট কোক ছিল পুজোর আগে, একদম একদম অক্টোবরে একদম। কিছু। হ্যাঁ হ্যাঁ, ওরা একটা বার করেছিল, বাট সেরকম জনপ্রিয়তা হয়নি। যদি জনপ্রিয়তা হতো তাহলে থাকতো। প্রোডাক্ট কিন্তু এখন খুব একটা নেই ভারতে, মার্কেটে নেই ডায়েট কোক খুব একটা, কারণ জনপ্রিয়তা পায়নি। তো ওই সময় আমেরিকাতে কোকাকোলা ডায়েট কোক বার করলো। বিলিভ মি, বীভৎস জনপ্রিয়তা পেল, বীভৎস ভাবে জনপ্রিয়তা পেল। কারণ তুমি নিজেরাই জানো যে ওরা খুব ফাস্ট ফুড খায়, তাই না? আমেরিকানরা খুব ফাস্ট ফুড খায়, এবং ওদের মধ্যে আমাদের থেকে মোটা ভাবটা ওদের মধ্যে বেশি থাকে, স্থূলকায় বা ফ্যাটি ভাবটা ওদের মধ্যে বেশি থাকে। তো ওই জন্য ডায়েট কোকটা যখন বার করেছিল যে সুগার ফ্রি, তোমরা অ্যাকচুয়ালি কোক আমরা যে খাই না, ওর মধ্যে কিন্তু বীভৎস সুগার থাকে, প্রচুর সুগার থাকে ওর মধ্যে। তো ডায়েট কোক যখন বার করে তখন এটা প্রচুর জনপ্রিয়তা হয়েছিল। তো পেপসি বুঝতে পারলো না যে কি করবে, পরপর 2-3 বছর পেপসিকে বিট করে কোকাকোলা এগিয়ে গেল, এবং ভালো মার্জিনে এগিয়ে আছে ওই একটা ব্র্যান্ডের জন্য। পেপসি অনেকগুলো ব্র্যান্ড বার করলো, অনেক কিছু চেষ্টা করলো, কিন্তু পেপসি ওই ডায়েট কোকের সাথে পাল্লা দিতে পারছে না। ডায়েট কোকের সেল বিভৎস ভালো যাচ্ছে। পেপসি কি করলো, 2 বছর 2.5 বছর দেখার পরে, এই যে ভেন্ডিং মেশিনটা দেখালাম, ভেন্ডিং মেশিন প্রথমে জাপান তৈরি করেছিল। জাপানিরা ওরা ভেন্ডিং মেশিনটাকে প্রথমে তৈরি করে, পেপসি করলো জাপান থেকে সত্ত্ব নিয়ে ভেন্ডিং মেশিনটা নিয়ে আসলো, বানানোর সত্ত্ব নিয়ে এলো। ওরা আমেরিকার ওয়াশিংটন শহরে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর ওরা একটা করে ভেন্ডিং মেশিন রেখে দিল। পেপসি, পুরো পেপসি দিয়ে সাজানো, পেপসি যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দিয়ে সাজানো, ওরা ভেন্ডিং মেশিন রেখে দিল। ওরা মার্কেটিংটা কি করে করলো, মানে মার্কেটিংটা এইভাবে করলো যে আপনাদেরকে এখন আর আপনার পছন্দের পেপসি খেতে গেলে দোকানে যেতে হবে না, আপনি আপনার বাড়ির সামনেই পেয়ে যাচ্ছেন। ঠিক এইভাবে ওরা মার্কেটিং শুরু করলো। কোকাকোলা ভাবলো যে এটা কি এমন, সবাই তো, মানে কি এমন তীর মেরেছে পেপসি, সবাই তো সে প্রচুর তো দোকান আছে, দোকানে দিয়ে সবাই খায় এতদিনের, তো কেউ কি আর ওখান থেকে খাবে টাকা দিয়ে? কেউ খাবে না। বাট হলো উল্টো, ওটা এত জনপ্রিয়তা পেল না ভেন্ডিং মেশিনের, বীভৎস জনপ্রিয়তা পেল। কারণ আছে জনপ্রিয়তা পাওয়ার, কারণ দেখো আমাদের কাছে অনেক সময় থাকে, আমরা মানে আমাদের এখানে কি হয়, ম্যাক্সিমাম ঘরের মহিলারা অতটা কাজ করে না এখনো পর্যন্ত। তো সকালবেলা যদি স্বামী বেরোচ্ছে বা বাবা বেরোচ্ছে, তাদেরকে রান্না করে দেয়, সে খেয়ে দিয়ে সকালবেলা যায় বা টিফিনটা নিয়ে যায়, রাত্রে সে খাবার খায়। ওখানে কি হচ্ছে, ওখানে স্বামীও চাকরিতে যাচ্ছে, ওয়াইফও চাকরিতে যাচ্ছে, ছেলেও চাকরিতে বেরিয়ে যাচ্ছে বা কলেজে বেরিয়ে যাচ্ছে, সকালবেলা উঠে কারো রান্না করার সময় নেই, বা দুপুরবেলার জন্য কারোর টিফিন তৈরি করে দেওয়ার সময় নেই। ওরা কিন্তু ম্যাক্সিমাম ওরা ফাস্ট ফুডের উপর নির্ভর করে এই জন্য। আর ফাস্ট ফুড বলতে আমরা যে সবসময় ভাবি না যে তেলে তেলে ভাজা বা বার্গার পেটিস, এরকমও না, ওরা স্যালাদও প্রচুর খায়। তুমি যদি ভালো করে হলিউডে মুভি দেখো, দেখবে ওরা স্যালাড কিন্তু প্রচুর খায়। যে কোনো মুভিতে দেখবে ওরা স্যালাড বানায়, স্যালাড একটা ডিশ বানায়, বা খাবারের যে পরিবেশনের যে সিনগুলো থাকে ভালো করে দেখবে, স্যালাদে কোনো কোনো ডিশ থাকে। স্যালাড বলতে আমি কাঁচা সবজির কথা বলছি, ওটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো যাই হোক, আহ, ওদের হাতে টাইম খুব কম। তো আগে কি হচ্ছে, সাপোজ শ্রেয়সী কি করছিল, শ্রেয়সী যাবে মানে ও বাড়ি থেকে বেরিয়ে ও ডান দিকে চেয়ে ও বাস ধরবে, ওকে কি করতে ছিল এতদিন ধরে, ওর বাঁ দিকে হয়তো 5 মিনিট হেঁটে একটা দোকান ছিল, দোকান থেকে ও কোল্ড ড্রিঙ্কস ফাস্ট মানে ও পেপসি বা কোকাকোলা কিনছিল, সাথে ফাস্টফুড কোনো কিছু কিনছিল। এখন কি হচ্ছে, ওর ওই ডান দিকে বেরোনোর সময় বাসের স্টপে যাওয়ার সময় ধরো 10 মিনিট হেঁটে ওকে বাসে উঠতে হতো, ওই 10 মিনিটের মধ্যে একটা পেপসির একটা ওরকম ভেন্ডিং মেশিন পেয়ে যাচ্ছে। ও জাস্ট ভেন্ডিং মেশিনে কয়েন ঢালছে, ভেন্ডিং মেশিন থেকে একটা পেপসি পেরিয়ে আসছে। তো
ওর টাইম সেভ হলো না। ওর ওইদিকে ও 5 মিনিট বা 10 মিনিট হেঁটে যাচ্ছিল, তারপর ওখান থেকে কিনে এনে আবার ডান দিকে যাচ্ছিল। তো টাইম অনেকটাই, প্রায় 20 মিনিট টাইম ওর সেভ হয়ে গেল। তো এই জিনিসটার জন্য বিভৎস জনপ্রিয়তা পায়। প্রথমে কোকাকোলা, মানে কোকাকোলা জিনিসটা বুঝতে পারিনি। কোকাকোলা ভেবেছে ঠিক আছে, কতই বা জনপ্রিয় হবে, আমার ডায়েট কোক তো বিভৎস বিক্রি হচ্ছে, লোকে কি আর এটা করবে, লোকে কি আর কোকাকোলা থেকে পেপসি যাবে? কিন্তু হলো উল্টো, পেপসি যথেষ্ট জনপ্রিয়তা পেল এবং প্রায় 3 বছর পর 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 ও কোকাকোলাকে বিট করেছিল। তারপরে কোকাকোলা বুঝতে পারলো যে না, আমার ভুল হচ্ছে, আমাকেও এই মেশিনটার সাথে আমার, মানে আমারও আনা উচিত। তারপরে কোকাকোলা ভেন্ডিং মেশিন নিয়ে আসলো। বাট প্রথম 3 বছর পেপসি একচেটিয়া খেলেছে ভেন্ডিং মেশিনে। তো জাস্ট এই একটা কেস স্টাডি ছিল। কারো কোনো প্রশ্ন? স্যার এরকম কপি করলে কেউ বলে না যে আমাকে কপি করে এসব করছে? কপি তো সবাই করে, কপি সবাই করে। এই যে এত আমরা যে জিতেরা দেবের সিনেমা দেখি, এগুলো কি কোনো কপি করা হ্যাঁ না? তো কপি হ্যাঁ সবাই করে। ওগুলোকে ভদ্র ভাষায় বলা হয় ইন্সপিরেশন নেওয়া। যে আমি তামিল আহ, সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি পরাঞ্জয় জলিয়ারে বানিয়েছি, আমি হিন্দি সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে পরাঞ্জয় জলিয়ারে বানিয়েছি। কিন্তু ওটা কি ইন্সপিরেশন হচ্ছে? পরাঞ্জয় জলিয়ারে তুমি যদি দেখো, ওটা পিওর নমস্তে লন্ডনের পিওর কপি, মানে একেবারে চোখ বুঝে কপি করে গেছে প্রতিটা ই। এখন হ্যাঁ, অক্ষয় কুমারের মতো তো আর, অক্ষয় কুমারের মতো তোমার অ্যাক্টিং তো করতে পারবে না দেব, বা ওই ওই যে নমস্তে লন্ডনের যে হিট হিট গানগুলো, ওরকম তো গান পারবে না। তো বাংলা সিনেমার, মানে বাংলা সিনেমাতে যতটা বাজেট থাকে, অবভিয়াসলি হিন্দি সিনেমার মতো বাজেট বাংলা সিনেমায় থাকে না। তো ওই হিসাবে যতটা করা যায় ততটা করেছি। ঠিক আছে, ওটা কপি করাই বলে, আমরা ওটাকে ভদ্রভাষা বলে ইন্সপিরেশন নেওয়া। দেবের ম্যাক্সিমাম বই হ্যাঁ, দেব এবং জিতে ম্যাক্সিমাম বই কপি করা, মানে উম, বিশেষ করে একসময় ছোটবেলায় যখন মন দেবের মানে না থেকে আরম্ভ করে সব 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 দেবের ফার্স্ট বই থেকে, ফার্স্ট বই ছিল আই লাভ ইউ, ফার্স্ট বই ছিল। ওটাও কপি করো, ওটাও 3-4টে হিট হিট বইয়ের কপি করা, পুরোনো দিনের বইগুলো কপি করা। তো এরকমই, এইভাবেই চলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইভাবেই চলে এখনকার মার্কেটিং ব্যাপারটা, যে জনগণ যেটা খাচ্ছে সেটাকেই বিভিন্ন ভাবে খাওয়াও। এই যে তোমার শাহরুখ, সালমান খানের বইগুলো, ম্যাক্সিমাম বই কপি করে সালমান খানের, তাই না? দাবাং, দাবাংও তো কপি করা, দাবাং তো নিজস্ব না, দাবাং তেলেগু বই থেকে কপি করা। তারপরে তোমার আর কি আছে, অক্ষয় কুমারের বইগুলো অনেক কপি করা, অনেক বই আছে কপি করা। যাও, ভেন্ডিং মেশিনটা বুঝতে পেরেছো? আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে সিম্পল হ্যাঁ অনলাইন, স্যার। অনলাইন বিজনেস। অনলাইনের মাধ্যমে যারা বিজনেস করে, যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে পড়ে। ইট ইনভলভস মার্কেটিং অফ প্রোডাক্ট থ্রু দ্য ইন্টারনেট। এখানে কিছু বলার নেই, কারণ তোমরা সবাই জানো, তোমরা সবাই ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন, মিন্ত্রা, তারপরে মিশো, এগুলো সবাই ইউজ করো, অতএব তোমাদের কিছু শেখানোর নেই এখানে। ইট ইনভলভস মার্কেটিং অফ প্রোডাক্ট থ্রু দ্য ইন্টারনেট। আচ্ছা, কাস্টমার ক্যান বাই প্রোডাক্টস অনলাইন ইউজিং দ্য ইন্টারনেট, এক্সাম্পল স্ন্যাপডিল, ফ্লিপকার্ট। আচ্ছা, এমার্জিং ফরম্যাট, এটা আমাদের ভারতবর্ষে খুব একটা প্রচার পায়নি, যাক তবু আমি হালকা করে বলে দিচ্ছি। বিদেশে কিছু কিছু এরকম কাউন্টার থাকে, ঠিক আছে, কাউন্টার থাকে যেখানে কোনো সেলস পার্সন থাকে না, বা সেলস পার্সন থাকলেও ওরা চুপচাপ থাকে, ওদের খুব একটা কাজ থাকে না। বেসিক্যালি কি হচ্ছে, এই যে এখানে দেখছো যে একজন রয়েছে স্ক্রিনে, ও একজন কোনো, ধরো এটা আহ, কোনো কসমেটিক্স এর কাউন্টার, আমি জানি না এটা কিসের কাউন্টার দিয়ে আছে, বাট ধরে না এটা কসমেটিক্স কাউন্টার, ধরো ল্যাকমি, ল্যাকমি অরেল, ল্যাকমি ল্যাকমি সবাই ইউজ করো মেয়েরা, তো ধরো ল্যাকমির কাউন্টার। তো এখানে একজন বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ এখানে রয়েছে স্ক্রিনের সামনে। ধরো তুমি ল্যাকমির কোনো প্রোডাক্ট কিনবে, তুমি সামনে গেলে এই যে এখানে দুটো ক্যামেরা চলছে, ঠিক আছে, এই সরি একটা লাইট, এইখানে ক্যামেরা রয়েছে, এইখানটা ক্যামেরা রয়েছে, এইখানটা ক্যামেরা রয়েছে একটু উঁচু করা। তো ওখানে রয়েছে, তুমি তার সামনে গেলে যে বললে যে ম্যাম আমার
চোখে এইভাবে ডার্ক সার্কেল রয়েছে বা এইগুলো আমি কি করে সরাতে পারবো, কোন প্রোডাক্টটা ইউজ করলে আমার সুবিধা হবে, তারা তোমাকে সাজেশন করবে। ঠিক আছে, তারা সাজেশন করবে যে আপনি ল্যাকমির এই প্রোডাক্টটা নিন বা ওই প্রোডাক্টটা নিন বা এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টটা ইউজ করুন, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হবে, এইভাবে করবে। আমরা যেমন ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে বলি আমাদের পেটে ব্যথা রয়েছে বা আমাদের এই প্রবলেম রয়েছে, ডক্টর আমরা কি করে, ডক্টর আমরা প্রেসক্রাইব করে। তারও কাজ সেম, সেও একজন ডক্টর বা বিশেষজ্ঞ। সে কি করে, সে জাস্ট ল্যাকমির কোনো প্রোডাক্ট সে সাবস্ক্রাইব মানে সে তোমাকে প্রেসক্রাইব করছে। প্রেসক্রাইব বলতে তোমাকে বলছে যে আপনি কিনুন, বা তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি এখানে তাহলে লিখতে পারো। ঠিক আছে, এইভাবে হয়। তো এটা আমাদের ভারতবর্ষে খুব একটা প্রচার এখনো পায়নি, এটা খুব হাইফাই জিনিস। হ্যাঁ, এটা বেশ হাইফাই জিনিস, বাট খারাপ না, জিনিসটা ভালো। কারণ অ্যাজ এ সেলস পার্সন, ধরো ল্যাকমির সেলস পার্সন কিন্তু সব জানবে না। সে কি জানে, সে জানে যে ল্যাকমির কি কি জিনিসগুলো আছে এবং কিভাবে বিক্রি করবো, কাস্টমারকে বলে বিক্রি করবো। বাট একজন বিশেষজ্ঞ বা একজন ডক্টর কিন্তু তোমাকে সেইভাবে সাজেস্ট করবে। ঠিক আছে, কারণ সে জানে যে কোনটা ভালো কোনটা খারাপ হতে পারে। আচ্ছা, এটা বলতে পারবে কি কি হবে, শপার স্টপটা কি ক্যাটাগরির মধ্যে পড়বে? হ্যালো, না স্যার বলতে পারবো না। হ্যাঁ এগুলো তো শিখেছো, এগুলো আমি শিখিয়েছি। শপার স্টপ হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল স্টোর। মনে করে দেখো, শপার স্টপ হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, অনেকগুলো ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে। আপনা বাজার হচ্ছে দেখি আসি কোনটা, এই যে ডিপার্টমেন্টাল স্টোর মানে শপার স্টপ পড়ছে, এই দেখো। ওকে, আপনা বাজার রয়েছে এইখানে, এই দেখো কনভেনশনাল সুপার মার্কেট আপনা বাজার। এই তো আমি ওই জন্য প্রথমেই বলেছিলাম যে তোমরা এক্সাম্পল গুলো ভালো করে মাথায় করে রাখো, এক্সাম্পল ছাড়া কিছু আসবে না এখানে। দেখেছো, এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন আসছে। মেডিসিন শপ কোনটা প্রথমে পড়িয়েছিলাম, একেবারে প্রথমটা পড়িয়েছিলাম। স্যার শপার স্টপ তো লিজ ডিপার্টমেন্টও হতে পারে। না 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 না, শপার স্টপের মধ্যে যদি কোনো ল্যাকমির কাউন্টার থাকে সেটা লিজ ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করে হুম দেখো। হুম 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 হুম। ঠিক আছে, আরে 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 আরে, কোথায় চলে গেলাম? আচ্ছা, মেডিসিন শপ হচ্ছে আহ, যে দোকানের, যার দোকান সেই দোকানের মালিক। মনে আছে প্রথমে পড়িয়েছিলাম, যার দোকান সেই ওই দোকানের মালিক। কোনটা? হ্যাঁ স্যার। কনভেনিয়েন্স স্টোর। কনভেনিয়েন্স স্টোর হচ্ছে তোমার মেডিসিন শপের মধ্যে পড়ছে। কিরানা সেম কনভেনিয়েন্স স্টোরের মধ্যে পড়ছে। টি স্টল, টি স্টল মনে আছে কোনটা পড়েছিলাম, ডাইরেক্ট এই তোমার আনঅর্গানাইজ রিটেলের মধ্যে পড়ছে, আনঅর্গানাইজ রিটেল। টেইলার শপ সেম আনঅর্গানাইজ রিটেলের মধ্যে পড়ছে। আচ্ছা, এইগুলো তোমরা বলো তো কি কি হতে পারে, তোমরা বলো, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসছি। কি কি হবে? বলবো স্যার। হ্যাঁ, এ হচ্ছে গিয়ে 6 মানে হচ্ছে গিয়ে ফ্র্যাঞ্চাইজি অপারেট ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ডস হচ্ছে ফ্র্যাঞ্চাইজ অপারেটেড, ওকে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ল্যাকমি কাউন্টার ইনসাইড হচ্ছে গিয়ে লাইফস্টাইল। এটা হচ্ছে বি মানে হচ্ছে গিয়ে এই যে লিজ ডিপার্টমেন্ট 4 ওকে নম্বরেরটা। ওকে, ফ্লিপকার্ট হচ্ছে গিয়ে অনলাইন রিটেল। আচ্ছা তারপরে ভেন্ডিং মেশিন হচ্ছে গিয়ে কয়েন অর কার্ড অপারেটেড। তারপরটা রেমন্ড ই রেমন্ড, ই হচ্ছে গিয়ে মানে ওন বাই ম্যানুফ্যাকচারার। ঠিক আছে। ওয়ালমার্ট ওয়ালমার্ট, এফ হচ্ছে গিয়ে ডিসকাউন্ট স্টোর। আচ্ছা। মোর জি হচ্ছে 5 5 মানে সুপার মার্কেট। সুপারমার্কেট। আর এইচ হচ্ছে এশিয়ান তিন স্কাই মানে শপ। হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং। আচ্ছা, কারোর কোনো ভিন্ন মত আছে? কারোর কোনো ভিন্ন মত? বাকিরা হ্যাঁ না ভালো মন্দ, আর কার কোনো মত আছে? অমিত, অনিশা?
না স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, মোটামুটি ঠিকই, মোটামুটি না পুরোপুরি ঠিক আছে। ঠিক আছে, ম্যাকডোনাল্ডস হচ্ছে তোমার ফ্র্যাঞ্চাইজি অপারেটেড। আমি পড়েছিলাম ম্যাকডোনাল্ডস, কেএফসি, ডোমিনোস, এগুলো ফ্র্যাঞ্চাইজি। ল্যাকমি কাউন্টার ইনসাইড লাইফস্টাইল, মানে তুমি লাইফস্টাইলের মধ্যে, লাইফস্টাইল হচ্ছে একটা বড় প্লিজ না। দোকান, তার মধ্যে ল্যাকমি একটা কাউন্টার ভাড়া নিয়েছে, তো লিজ ডিপার্টমেন্ট ভাড়া নেওয়া। ফ্লিপকার্ট.কম অনলাইন, এটা সবাই জানো। ভেন্ডিং মেশিন এইমাত্র পড়ালাম, কার্ড এবং কয়েন অপারেটেড। রেমন্ড, ওরা নিজেরা প্রোডাক্ট বানায়, নিজেদের দোকানে নিজেদের প্রোডাক্ট ওরা বিক্রি করে। তো কোনটা হচ্ছে ওন বাই Owned by ম্যানুফ্যাকচারার, ওন manufacturer. বাই ম্যানুফ্যাকচারার কোন নিজেরাই। ভাই মেন? হ্যাঁ, ওয়ালমার্ট হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় স্টোর বেস রিটেল, আমি আবার বললাম। এটা হচ্ছে ডিসকাউন্ট স্টোর, ঠিক আছে। ওদের ওখানে যেহেতু সরাসরি ওরা প্রোডাক্ট কেনে, তাই জন্য ওরা অনেক ডিসকাউন্ট দিতে পারে। আমি ডিসকাউন্ট তোমাদের বুঝিয়েছি এর আগে। মোর হচ্ছে সুপার মার্কেট। এশিয়ান স্কয়ার সব সারাদিন ওখানে অনলাইন, মানে ওখানে বিভিন্ন সেলস পার্সনরা এসে তাদের প্রোডাক্ট সেল করে। এটা হচ্ছে অন ডাইরেক্ট মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা বলো তো, আহ, এই যে নন স্টোর বেস রিটেল, এর মধ্যে কোন কোম্পানিটা সবচাইতে বড়? যেমন স্টোর বেস রিটেলে আমি কি পড়িয়েছি, ওয়ালমার্ট সবচাইতে বড়, তাই না? স্টোর বেস রিটেলে ওয়ালমার্ট সবচাইতে বড়। নন স্টোর বেস রিটেলের মধ্যে কোন কোম্পানি সবচাইতে বড়, বলতে পারবে? নন স্টোর বেস রিটেলের মধ্যে কোন কোম্পানি সবচাইতে বড়? আন্দাজ? হ্যালো অমিত, না অমিতা? স্যার। আন্দাজ জানো, সবাই জানো কোম্পানির নাম। আচ্ছা, আমরা কি কি অনলাইনে কোম্পানি আছে যেগুলোতে আমরা www তে যেগুলো ছিল, আমরা কি কি কোম্পানি থেকে আমরা কেনাকাটা করি অনলাইন? স্যার ফ্লিপকার্ট, তারপর ওই যে স্ন্যাপডিল, অ্যামাজন। মিন্ত্রা। এইগুলো। হ্যাঁ। ফ্লিপকার্ট কোথাকার কোম্পানি? ফ্লিপকার্ট কোথাকার কোম্পানি? ফ্লিপকার্ট কোথাকার কোম্পানি? বলো 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 বলো, ট্রাই করো। এত জিনিস কেন ফ্লিপকার্ট থেকে, কোথাকার কোম্পানি, এটা ট্রাই করতে পারছো না? পারমিতা, অমিত, সবাই চুপ হয়ে গেছে। হ্যাঁ পাপা, এই মিউট খোলো, মিউট খোলো। হ্যাঁ কোথাকার? আন্দাজ, আন্দাজ তীর মারতে থাকো না, যেখানে হয় একসাথে লাগবে। বলো বলো বলো। ব্যাঙ্গালোর, দিল্লি, কোথাও একটা এরকম। আরে কোন দেশের কোম্পানি? ও ফ্লিপকার্ট কোন? ইন্ডিয়ার। ইন্ডিয়ার, তো সেটাই তো, কোথাকার কোম্পানি বলতে ও কোন দেশের বোঝাচ্ছে। ও আচ্ছা, আমি যে কোথাও আচ্ছা, জায়গাটা। অ্যামাজন কোথাকার? আমেরিকার। হুম। আচ্ছা, আলিবাবা নাম শুনেছো? হ্যাঁ স্যার। আলিবাবা, কে শুনেছো, কে শুনেছো? কেউ শোনোনি? আলিবাবা হচ্ছে চাইনার কোম্পানি। আমাদের এখানে যেমন ফ্লিপকার্ট সবচেয়ে বড় কোম্পানি আমাদের দেশের, ফ্লিপকার্ট সবচেয়ে বড় কোম্পানি, চাইনাতে আলিবাবা সবচেয়ে বড় কোম্পানি, ঠিক আছে। আলিবাবা সবচেয়ে বড় কোম্পানি। তো যাই হোক, বিশ্বের মধ্যে অনলাইনে সবচেয়ে নন স্টপ কোম্পানির মধ্যে সবচেয়ে প্রথমে থাকে অ্যামাজন। অ্যামাজন হচ্ছে সবচাইতে বড় কোম্পানি। যেমন স্টোর বেসে তোমার ওয়ালমার্ট, যেমন নন স্টোর বেসে অ্যামাজন। অ্যামাজনে কিন্তু সারা পৃথিবীতে ওদের বিজনেস রয়েছে, সারা পৃথিবীতে ওদের বিজনেস রয়েছে। তো এই জন্য অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি। তো যদি কোনো সময় প্রশ্ন করে, তো উত্তর এটা হবে, নন স্টোর বেসে হচ্ছে অ্যামাজন, আর স্টোর বেসে হচ্ছে ওয়ালমার্ট। দুটোই আমেরিকান কোম্পানি, ঠিক আছে। এটাই। ওকে, এবারটা করাবো স্টোর অ্যাক্টিভিটি। স্টোর অ্যাক্টিভিটি বলতে, এই যে এতক্ষণ ধরে, মানে এতদিন ধরে আমি যেসব দোকানের কথা বলেছি, ঠিক আছে, এই বিগ বাজার, ভি মার্ট, শপার স্টপ,
প্যান্টালুনস, রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ফ্রেশ, এতগুলো যে কথা বলেছি, এদের অ্যাক্টিভিটি কি, মানে প্রত্যেক দিন এরা যতক্ষণ অবধি খোলা থাকে দোকান, ততক্ষণ অবধি এদের অ্যাক্টিভিটি কি থাকে, এরা কি কি কাজ করে, ঠিক আছে, প্রত্যেকদিন ওরা কি কি কাজ করে, এরা যা যা কাজ করে প্রত্যেক দিন সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি কাস্টমার এন্ট্রি অ্যাক্টিভিটি, মানে কাস্টমার ঢোকার আগের অ্যাক্টিভিটি, মানে কাস্টমার ঢোকার আগে ওরা কি কাজ করছে দোকানে যারা রয়েছে। নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরিং কাস্টমার ইন্টারাকশন, কাস্টমার ঢোকার পরে, মানে কাস্টমার ঢোকা থেকে শুরু করে কাস্টমার বেরোনো পর্যন্ত কি কাজ করছে এইটা। আরেকটা হচ্ছে পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটি, মানে কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে কি কাজ করছে দোকানগুলো, ঠিক আছে। এই তিনটে ভাগে আমরা ভাগ করছি। স্টোর, আমি আবার বলছি, স্টোর অ্যাক্টিভিটি হচ্ছে আমরা প্যান্টালুন, রিলায়েন্স, বিগ বাজার, শপার শপ এরকম টাইপের দোকানের কথা বলছি। এরা সারাদিন, সারাদিন বলতে যতক্ষণ অবধি দোকান খোলা আছে ততক্ষণ অবধি ওরা কি কাজ করে, দোকান খোলা আছে ইন দ্য সেন্স শুধুমাত্র কাস্টমারের জন্য না, স্টাফদের জন্য যখন থেকে দোকান খোলা হচ্ছে এবং যখন দোকান বন্ধ হচ্ছে, স্টাফদের জন্য বলছি, এটা কিন্তু স্টাফ, এখন কিন্তু কাস্টমার এর মধ্যে নেই। এখন তোমরা স্টাফ হিসেবে তোমরা নিজেকে ভাবো, তাহলে বুঝতে পারবে জিনিসটা। তিনটে ভাগে ভাগ হচ্ছে প্রি কাস্টমার এন্ট্রি অ্যাক্টিভিটি, কাস্টমার আসার আগে, প্রি মানে আগে, কাস্টমার আসার আগে কি কাজ হচ্ছে, অ্যাক্টিভিটি ডিউরিং কাস্টমার ইন্টারাকশন, কাস্টমার ঢোকার পরে কি কি কাজ হচ্ছে, পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটি, কাস্টমার চলে যাওয়ার পরে কি কি কাজ হচ্ছে। তো প্রথমে আসছে প্রি কাস্টমার অ্যাক্টিভিটির মধ্যে স্টোর ওপেনিং, স্টাফ চেকিং, স্টাফ এন্ট্রি, হাউসকিপিং, স্টোর ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, তারপরে ডিফারেন্ট সেকশন, অ্যারেঞ্জ অফ ডিফারেন্ট সেকশন, এগুলো আছে। অ্যাক্টিভিটি ইন কাস্টমার ইন্টারাকশনে আছে পার্সোনাল, এটা না আমি এখান থেকে করে এক মিনিট। তো এইটা হচ্ছে প্রি কাস্টমার অ্যাক্টিভ, মানে কাস্টমার ঢোকার আগে কি কি হচ্ছে, স্টোর ওপেনিং, স্টাফ চেকিং, স্টাফ এন্ট্রি, আমি সবগুলো মানে পরে বলবো। হাউসকিপিং আছে, স্টোর ম্যানেজমেন্ট আছে, এনার্জি ম্যানেজমেন্ট, ডিফারেন্ট অ্যারেঞ্জিং অফ ডিফারেন্ট সেকশন, এটা কাস্টমার ঢোকার আগে হচ্ছে, কাস্টমার ঢোকার পরে হচ্ছে। পার্সোনাল সিকিউরিটি, মেকিং এ সেল, মানে সেল, মেকিং এ সেল বলতে সেল তৈরি করা, বলতে গেলে সেল করা। কাস্টমার কমপ্লেন হ্যান্ডেলিং, কাস্টমার রিটার্ন এন্ড এক্সচেঞ্জ, ক্যাশিয়ারিং, মার্চেন্ডাইজ সিকিউরিটি, ক্রাইসিস ম্যানেজমেন্ট। পোস্ট কাস্টমার এক্সিট অ্যাক্টিভিটির মধ্যে যে কাস্টমার বেরিয়ে যাওয়ার পরে কি করছি, ডেইলি বুককিপিং। ডেইলি বুককিপিং, কেউ এখানে কমার্সের স্টুডেন্ট আছো? আচ্ছা, তার এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেইলি বুককিপিং, আমরা বলতাম যে টাকার হিসাবটা ঠিক রাখা। টাকা হিসাব বলতে যে ক্যাশিয়ার যে থাকছে না, এই যে এখানে ক্যাশিয়ারিং চলছে, এই যে এখানে ক্যাশিয়ারিংটা আছে, যখন কাস্টমার রয়েছে, কাস্টমার থাকলে তুমি ক্যাশিয়ারিং করতে হবে, কাস্টমার তো প্রোডাক্ট বিল করতে হবে না তোমাকে। তো এই ক্যাশিয়ারিংটা শেষে, ক্যাশিয়ারিং শেষে তুমি যখন ক্যাশ জমা দেবে, সেটা ডেইলি বুককিপিং। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ক্লোজিং অফ স্টোর, এই সবগুলো নিয়ে এখানে যা যা আছে, এখানে প্রত্যেকটা পয়েন্ট না একটা করে চ্যাপ্টার রয়েছে আমাদের, এগুলো আমরা পরে পড়বো। ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার আছে, মার্চেন্ডাইজ সিকিউরিটি একটা চ্যাপ্টার আছে, ক্যাশিয়ারিং বিশাল বড় একটা চ্যাপ্টার, কাস্টমার রিটার্ন এক্সচেঞ্জ এটা চ্যাপ্টার রয়েছে, সবগুলো চ্যাপ্টার রয়েছে। তো চ্যাপ্টারে ঢুকে আমরা বিস্তারিত পড়বো। আমি এইখানে নর্মাল ভাবে কিছু বলে দেবো তোমাদের। তো প্রথমে আমাদের শুরু করা উচিত স্টোর ওপেনিং দিয়ে, বাট স্টোর ওপেনিং দিয়ে শুরু করলে তোমরা ঠিক বুঝতে পারবে না। আমি প্রথমে শুরু করছি স্টোর ক্লোজিং দিয়ে, ঠিক আছে। পোস্ট কাস্টমার এক্সচেঞ্জ অ্যাক্টিভিটি, মানে সবার লাস্টে যে কাজটা হচ্ছে সারা দিনের মধ্যে, সেই কাজটা দিয়ে আমি শুরু করি, তা না হলে তুমি বুঝতে পারবে না স্টোর ওপেনিংটা কি করে হচ্ছে। তো আমি প্রথমে স্টোর ক্লোজিং দিয়ে শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, একটা শেয়ারিংটা অফ করছি, শেয়ারিং অফ করে কথা বলছি। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। আমি প্রথমে স্টোর ক্লোজিংটা দিয়ে শুরু করছি, সারা দিনের যে কাজ। স্টোর ক্লোজিং বলতে কাস্টমার সবাই বেরিয়ে গেল, ঠিক আছে, যারা যারা স্টাফ
অফিসের স্টাফ, কোম্পানিতে দোকানে যারা স্টাফ আছে তারাও সবাই বেরিয়ে গেল। এবার স্টক ক্লোজিং কি করে করবে? দেখো নর্মাল তোমরা যদি তোমার পাড়ার দোকান দেখো, তোমাদের যদি বাড়ির সামনে কোনো দোকান থাকে, দেখবে ওরা কি করে না, 10:30 11টা বাজলো, দেখছি এখন কাস্টমার নেই, ওরা যেসব বাইরে যে প্রোডাক্টগুলো রয়েছে বা যেই আসবাবপত্রগুলো বার করে সেগুলো ওরা ভেতরে ঢোকালো। এই বিভিন্ন চিপসের প্যাকেট, লজেন্স টজেন্স, বাইরে হয়তো ফ্রিজ ট্রিজ বার করা রয়েছে, তোমার আইসক্রিমের ফ্রিজটা, এগুলো বার করে সেগুলো ওরা ভেতরে ঢোকালো, ভেতরে ঢুকিয়ে লাইট ফ্যান বন্ধ করলো, লাইট ফ্যান বন্ধ করে শাটার নামিয়ে তালা দিয়ে হয়তো একটু ধূপদানি ধরালো, বা ওই কাগজে দেখেছি আগুন ধরিয়ে এরকম করে দেয়, তাই না? অনেক সময় আমি আমি দেখেছি এটা কাগজে আগুন ধরিয়ে এরকম ভাবে, জানি না কি করে ওটা, বাট এটা আমি অনেক সময় দেখেছি। হ্যাঁ স্যার, ধূপ দেখানোর মতো ধূপ ঘুরিয়ে দেখানো, হ্যাঁ ধূপ দেখানোর মতো ঘুরিয়ে দেয়। তো এটা করলো, ব্যাস তালা চাবি মেরে চলে গেল। এটা হচ্ছে নর্মাল স্টক ক্লোজিং, পাড়ার মুদিখানা দোকানগুলো সেরকম করে। প্যান্টালুন, বিগ বাজার, সবার স্টক কিন্তু এরকম ভাবে করে না, ওদের অনেকক্ষণ লাগে। এই যে যে কাজটা না, এটা হচ্ছে স্টক ক্লোজিং, মানে পাড়ার মুদিখানা দোকান স্টক ক্লোজিং করলো। এই স্টক ক্লোজিং করতে সবার স্টক, বিগ বাজার, প্যান্টালুন বা রিলায়েন্স ট্রেন্ড, এদের লাগে প্রায় 1 ঘন্টা বা তারও বেশি লাগে অনেক সময়। কি কাজ করে ওরা? সিচুয়েশন বা আমি শপার স্টপে কাজ করেছি, তো আমি শপার স্টপেরটাই বলছি, কারণ আমি যেটা দেখেছি নিজের চোখে সেই কোম্পানির কথাই বলছি। তো কম বেশি সব কোম্পানি একই ভাবে কাজ করে। আমরা দেখতাম 9:30 বাজলো, কাস্টমাররা বেরিয়ে গেল, শাটার নামিয়ে দিল, তো ওখানে যে সিকিউরিটি গার্ড সে শাটার নামিয়ে দিল, মেন গেটের শাটারটা নামিয়ে দিল। কিন্তু একটাই জিনিস মাথায় রাখবে, তোমরা তো রিলায়েন্স ট্রেন্ডে গেছো, অনেক সময় অনেকেই অনেক বড় বড় দোকানে গেছো, কোনো সময় কারোর মনে পড়ছে, কোনো সময় কেউ দেখেছি যে তুমি যেখান দিয়ে ঢুকছো দোকানের মধ্যে যারা কাজ করে তারাও সেখান দিয়ে ঢুকছে? কেউ কোনো সময় কি দেখেছো? মনে করে দেখো, কেউ না কোনো সময় স্যার। দেখোনি, কেউ কোনো সময় দেখোনি। কারণ সেটা হয় না। রিটেলের ম্যাক্সিমাম বড় বড় দোকানের নিয়মই আছে, কাস্টমার যে এন্ট্রি দিয়ে ঢুকবে সেই এন্ট্রি দিয়ে কোনো সময় কোনো স্টাফ ঢুকতে বা বেরোতে পারবে না। যদি ঢুকে বা বেরোয় তাকে আলাদা করে পারমিশন নিতে হবে, ঠিক আছে? স্টোর হেডের কাছে পারমিশন নিতে হবে, তারপরে সে ওখান থেকে ঢুকতে বা বেরোতে পারে। আমাদের ঢোকার জন্য আলাদা একটা পেছনে গেট ছিল, মানে এইটা হচ্ছে তোমার দোকান, কাস্টমার ঢোকার এন্ট্রি এখান দিয়ে একটা সোজাসুজি কাস্টমার ঢুকছে, আর আমাদের ঢোকার এন্ট্রি যে দোকানের পাশ দিয়ে একটা গলি দিয়ে পেছন দিয়ে বা পাশ দিয়ে ঢোকার, মানে এইটা যদি দোকান হয়, কাস্টমার এখান দিয়ে ঢুকছে, আমাদের পেছন দিয়ে এসে পাশ দিয়ে ঢুকছে বা পেছন দিয়ে ঢুকতে হচ্ছে, বুঝতে হচ্ছে? এইটা হচ্ছে স্টাফ এন্ট্রি, ওটাকে স্টাফ এন্ট্রি বলে। তো কাস্টমার এন্ট্রি একটা থাকে, স্টাফ এন্ট্রি একটা থাকে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। কাস্টমার এন্ট্রিতে সাধারণত কাস্টমারই ঢোকে, স্টাফ এন্ট্রি দিয়ে স্টাফরা ঢোকে, বা যদি কোনো মালপত্র আসে সেইগুলো ওরা ঢোকে। এই জন্য কোনো সময় দেখবে না তুমি যে কাস্টমার এন্ট্রিতে মালপত্র পড়ে আছে বা ওখান থেকে মালপত্র ঢুকেছে, কোনো সময় কেউ দেখবে না, কোনো দিন দেখবে না কেউ, কারণ এইভাবেই ওরা চলে জিনিসটা। তো কি হচ্ছে, যখন সব কাস্টমাররা বেরিয়ে গেল, শাটার নামিয়ে দিল, কাস্টমার গেটের শাটার, তারপরে ক্লোজিং যে ম্যানেজার রয়েছে, দোকানে ক্লোজিং ম্যানেজার থাকে। ক্লোজিং ম্যানেজার কাকে বলে? ক্লোজিং ম্যানেজার কারা? ক্লোজিং ম্যানেজার আলাদা করে কেউ না, ক্লোজিং ম্যানেজার তারাই যারা ডিপার্টমেন্টে ম্যানেজার থাকে। ডিপার্টমেন্ট বলতে আমি পড়েছিলাম লেদার ডিপার্টমেন্ট আছে, তারপরে কিডস ডিপার্টমেন্ট আছে, মেন্স ডিপার্টমেন্ট আছে, ওমেন্স ডিপার্টমেন্ট আছে। এইসব যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের যারা হেড থাকে বা যারা ডিপার্টমেন্ট ম্যানেজার থাকে তারাই ক্লোজিং ডিপার্টমেন্ট হিসেবে ক্লোজিং ম্যানেজার হিসেবে কাজ করে, যে যেই দিনের তার আন্ডারে পড়বে সে সেই দিন ক্লোজিং ম্যানেজার হিসেবে কাজ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, মেয়েদের সাধারণত ক্লোজিং ম্যানেজারে রাখে না। কেন রাখে না মেয়েদের ক্লোজিং ম্যানেজারে? কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম, মেয়েদেরকে 8টা 8:30টার পরে সাধারণত কোনো কোম্পানি রাখে না, সিকিউরিটি কনসার্ন থাকে মেয়েদের জন্য। তো ওই জন্য, এবং ক্লোজিং কখন হচ্ছে, দেখো 8:30টার সময় গেট পড়ছে, ক্লোজিং হতে হতে প্রায় 10:30 বেজে যাবে, মানে ক্লোজিং ম্যানেজারকে বেরোতে 10:30 বেজে যাবে। তো 10:30 অবধি কোনো মেয়েকে আটকে রাখা যাবে না, কারণ 8:30-এই লাস্ট হচ্ছে না। তো ক্লোজিং ম্যানেজার কোনো সময় মেয়েরা থাকে না, যদি কোনো মেয়ে ডিপার্টমেন্ট ম্যানেজারও থাকে, সে ক্লোজিং ম্যানেজার থাকে না, সে ওপেনিং ম্যানেজার থাকে। ওপেনিং ম্যানেজার মেয়েরা থাকে সাধারণত, ক্লোজিং ম্যানেজারে সাধারণত ছেলেরাই থাকে, মেইনলি ছেলেরাই থাকে। তো এরকম থাকছে, এরা থাকছে, বা হয়তো ক্যাশিয়ারিং এর যে হেড ক্যাশিয়ার যে আছে সেও ক্লোজিং করতে পারে।
তারা থাকছে, তার সাথে কে থাকছে, এরকম একজন থাকছে ম্যানেজার থেকে, যে কোনো ডিপার্টমেন্টের ম্যানেজার বা ক্যাশিয়ারিং এর যে ম্যানেজার, সে যে কোনো একজন থাকছে। তার সাথে কে থাকছে, নাইট সিকিউরিটি থাকছে। নাইট সিকিউরিটি কাউন্টার 24 ঘন্টা মানে আমাদের দোকান খোলা থাকে হয়তো সকাল 11টা থেকে রাত 9:30 অবধি খোলা রয়েছে, বাট সিকিউরিটি কিন্তু 24 ঘন্টা থাকে, ঠিক আছে? সিকিউরিটি 24 ঘন্টা থাকে, একটা ডে সিকিউরিটি থাকে, নাইট সিকিউরিটি। তো রাত্রিবেলায় নাইট সিকিউরিটি চলে আসে। নাইট সিকিউরিটি থাকছে ক্লোজিং ম্যানেজারের সাথে। ওরা কি করে, সমস্ত স্টাফ বেরিয়ে আসলো, জাস্ট একটু জিনিসটা ভাবো। আমি কেন বলতেছি বলো তো, আমি তো দেখেছি জিনিসটা, আমি জিনিসটা কল্পনা করতে পারছি। তোমরা জিনিসটা কল্পনা করতে পারছো না বলে তোমাদের একটু বোরিং লাগতে পারে, বাট একটু কল্পনা করো যে মানে জিনিসটা ধরতে পারবে। পুরো স্টোর থেকে সমস্ত স্টাফরা বেরিয়ে আসলো, কাস্টমার আগেই বেরিয়ে গেছে, স্টাফরা সব বেরিয়ে আসলো, সব চেকিং করে করে বেরিয়ে আসলো। চেকিং নিয়ে পরে বলবো আমি। চেকিং করে সবাই বেরিয়ে গেল। তারপরে ক্লোজিং ম্যানেজার এবং তার সাথে একজন ক্লোজিং সিকিউরিটি ঢুকলো, স্টোর ক্লোজ করার জন্য ঢুকলো। কোন দিক দিয়ে ঢুকলো? স্টাফ এন্ট্রিতে ঢুকলো। তাদের বেসিক্যালি কাজ কি থাকবে? কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা ট্রায়াল রুম চেক করা। ভালো করে বুঝবে, ট্রায়াল রুম চেক করা। ট্রায়াল রুমে কি হয়? ট্রায়াল রুমে আমরা কি করি? ট্রায়াল রুমে যেটা কিনতে চাই সেটা হচ্ছে কি আমি একবার পরে দেখি। একদম। আমরা যেটা কি, আমরা ট্রায়াল দিয়ে দেখি। আমাদের পছন্দের প্রোডাক্টটা বা কোনো প্রোডাক্ট যেটা পছন্দ করি সেটাকে আমরা পরে দেখি যে আমাদের দেহে, আমাদের বডিতে ফিট হচ্ছে কিনা, ম্যাচ হচ্ছে কিনা, আমার শরীরের রঙের সাথে বা আমার বডিতে ম্যাচ হচ্ছে কিনা। তো ট্রায়াল রুমগুলোকে সার্চ করা। ট্রায়াল রুমে অনেক সময় অনেক কাস্টমাররা, তোমরা নিজেরাও দেখবে অনেক সময় তোমরা ট্রায়াল রুমের সামনে জামা খুঁজে চলে যাও, বা অনেক সময় অনেক জামা কাপড় ইউজ করে চলে যাও। এটা উচিত না, বাট অ্যাজ এ কাস্টমার তুমি করো অনেক সময়। অ্যাকচুয়ালি উচিত কোনটা বলো তো? উচিত হচ্ছে তুমি যেই কাউন্টার থেকে প্রোডাক্ট এনে ট্রায়াল করছো, তুমি যদি ট্রায়ালে তোমার পছন্দ হয় সে প্রোডাক্ট, তাহলে তুমি কিনছো। যদি পছন্দ না হয় তাহলে তোমার উচিত যেটা, যে সেই কাউন্টারে যে সেই প্রোডাক্টটা তার হাতে, সেখানকার সেলস পার্সন বলো বা সেখানে রেখে আসা প্রোডাক্টটা, ঠিক আছে? এটা উচিত। বাট আমরা কেউ করি না এটা। কারণ আমি কেন বলছি, কারণ আমি ভুক্তভোগী। আমাদের প্রচুর, আমি যেহেতু মেয়েদের কাউন্টারে বেশি কাজ করতাম, আমাদের প্রচুর মানে 10 মিনিট অন্তর 15 মিনিট অন্তর দৌড়াতে হতো ট্রায়াল রুমে, যে ওখান থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হতো। আর মেয়েরা সাধারণত 10টা প্রোডাক্ট নিয়ে যায়, ট্রায়াল করতে একটা প্রোডাক্ট নেয়, আর বাকি 9টা প্রোডাক্ট ওখানেই ফেলে আসতে। 9টা প্রোডাক্ট ফেলে তো আসতে, আমাকে তো নিয়ে আসতে হবে, তাই না? তো খুব ভুক্তভোগী। ওই জন্য আমি কোনো সময় ট্রায়াল করতে গেলে, ট্রায়াল তো করি, যেগুলো পছন্দ হয় নিই, সেই যেগুলো না হয় সেগুলো আমি সরাসরি কাউন্টারে এসে রেখে যাচ্ছি। কারণ একসময় আমি ছিলাম ওই জায়গাতে, তো আমি বুঝতে পারি জিনিসটা কতটা কষ্টের হয়। এই যে সেলস ওয়েবসাইট কতটা কষ্টের হয় জিনিসটা। বা আমি চাইলে ভাঁজ করেও রেখে দিই, ভাঁজ করে বা তোমার হ্যাঙ্গারে পরিয়ে রেখে দিই। ভাই বলে যে হ্যাঙ্গারে পড়াচ্ছে কেন, আমি চুপ করো, ওদের কষ্ট হবে, আমি করে দিচ্ছি। তো এটা করি। তো যাও, ট্রায়াল রুম গুলো চেক করা। ট্রায়াল রুমে কোনো যদি পোশাক থাকে তো সেই পোশাকগুলোকে তাদের রেসপেক্টিভ কাউন্টারে রেখে দেওয়া। আচ্ছা, প্রতিটা ট্রায়াল রুমকে লক করা। ট্রায়াল রুম কিন্তু লক করা যায়, তোমরা ভেতর দিয়ে ট্রায়াল রুম লক করো, সেম বাইরের দিক দিয়ে লক করা যায়। ট্রায়াল রুমগুলো লক করতে হবে। তারপরে প্রত্যেকটা ড্রয়ার, দেখো আমি, আমাদের মধ্যে এটা ব্যাপারটা থাকে যে জাম দোকান, প্যান্টালুন, বিগ বাজার, শপার্সটা বলতেই জামা কাপড় আমরা প্রথম মাথায় আসি। জামা কাপড় ছাড়াও কিন্তু ওদের একটা ডিপার্টমেন্ট থাকে যেটাকে আমরা এক্সেসরিজ বলি। আমি এটা নিয়ে তোমাদেরকে পড়িয়েছি এক্সেসরিজ কাকে বলে। তো এক্সেসরিজ ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু জামা কাপড় থাকে না, ওখানে কি থাকছে? আংটি, হয়তো ইমিটেশনে কোনো আংটি রয়েছে, বা ঘড়ির, দামি দামি ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন পারফিউম রয়েছে, বডি স্প্রে রয়েছে, তাছাড়া বিভিন্ন হয়তো রূপোর মূর্তি, রূপোর কয়েন, দামি দামি পেন, ওয়ালেট, এগুলো রয়েছে। দামি দামি ওয়ালেট মানে মানি ব্যাগ বলছি, এইগুলো রয়েছে। তো ওইখানে না ড্রয়ার টাইপের থাকে ওখানে। ড্রয়ার কিরম টাইপের থাকে বলো তো? তোমরা মিয়ামর আছে তোমাদের ওখানে? মিয়ামর বা সুপার স্পাইস? হ্যাঁ, ওখানে দেখেছো যেই ড্রয়ার গুলো দোকান পাশে তুমি যে ঢোকো, ওখানে কিরম টাইপের সাজানো থাকে? কেক গুলো এমন ভাবে শোকেস করা থাকে যে তুমি সামনেটা কাচের, তুমি দেখতে পাচ্ছ। আর এই সাইডটা কিন্তু প্লাইউডের ওপারে দাঁড়িয়ে আছে তোমার সেলস পার্সন। আর এই পারে তুমি, মানে তুমি পুরোপুরি দেখতে পাচ্ছ যে কি কি সাজানো আছে।
তাই না? সুগান স্পাইস বা মিয়ামরে ঢুকলে এটা তো ঠিক এরকম টাইপের থাকে। বিভিন্ন দামি দামি ঘড়িগুলো কি হয় বলতো, চুরি তো হয় প্রচুর, প্রচুর চুরি হয় রিটেলে। চুরি নিয়ে আমি প্রচুর অভিজ্ঞতা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এবং চুরি নিয়ে প্রচুর বড় একটা চ্যাপ্টারও আছে, সেটা নিয়ে পরে বলবো। তো এরকম প্রচুর চুরি হয়, ওই জন্য কি করছে, এগুলো খুব ছোট ছোট জিনিস। দেখো পেন, এক দামি পেন হয়তো 30,000 40,000 টাকার পেন, হ্যাঁ, বা আহ, নাকের নথ বা কানের দুল, খুব ইমিটেশনই হয়। আমি বলছি না যে মানে সোনার কানের দুল বা হীরের কানের দুল এরকম না, সাধারণত ইমিটেশনের কানের দুল ওরা বিক্রি করে, বাট ওগুলোর দাম আছে। আর ওগুলোকে আমেরিকান ডায়মন্ড হিরে, মানে আমেরিকান ডায়মন্ডের থাকে ওরা ম্যাক্সিমাম। আমেরিকান ডায়মন্ড দু প্রকার হয়, একটা হচ্ছে কৃত্রিম ডায়মন্ড, একটা হচ্ছে তোমার মানে কৃত্রিম ভাবে তৈরি করা, একটা নর্মাল ডায়মন্ড যেটা নর্মালি যেটা তৈরি হয়, মানে আমাদের মাটি খুঁড়ে যেটা ডায়মন্ড তৈরি মানে আমরা পাই। কৃত্রিম ডায়মন্ড কি সাধারণত আমেরিকান ডায়মন্ড বলে হয় ওদেরকে, ঠিক আছে? তো আমেরিকান ডায়মন্ডটা সাধারণত কম দামের যেসব জুয়েলারি থাকে না, আমরা ইমিটেশন গয়না পরি অনেক সময়, ওখানে কিন্তু আমেরিকান ডায়মন্ড ইউজ হয়, কম দামি ডায়মন্ড, খুব বেশি ঔজ্জ্বল্য না, ডায়মন্ডের মতো কিছুটা চকচক করে, কিছুটা গ্লেজি মারে, বাট ডায়মন্ড না, অবভিয়াসলি ডায়মন্ড না। ডায়মন্ডের দাম অনেক বেশি, বাট আমেরিকান ডায়মন্ড দিয়ে যেই জুয়েলারিগুলো বানায় সেগুলোর দাম অনেকটাই কম। তো আমেরিকান ডায়মন্ডের প্রোডাক্ট সাধারণত আমি দেখেছি ওরা বিক্রি করে, তো অনেকটা কম বলতো, এতটা কম, এগুলোকে 10-15 টাকা দাম না, বেশ ভালোই, 1000-এর উপরে দাম আছে এগুলো। তো ছোট ছোট থাকে না, আমি আরামসে এগুলো চুরি করতে পারি। তো এই চুরি আটকানোর জন্য ওরম টাইপের শোকেসে সাজানো থাকে। তুমি হয়তো গেলে, তুমি বললে যে দাদা আমাকে ওই ঘড়িটা দেখান, তো তোমাকে ওই ঘড়িটা বা ওই জুয়েলারিটা তোমাকে দেখাচ্ছে, এইভাবে জিনিসটা হয়। তো ওগুলো কিন্তু লক করা থাকে, ওগুলো লক করা আছে কিনা দেখতে হয়। তারপরে প্রত্যেকটা ক্যাশ পয়েন্টের প্রত্যেকটা সিস্টেম, সিস্টেম বলতে যে কম্পিউটারে তুমি ক্যাশিয়ারিং করছো, সেই সিস্টেমটা তোমাকে চেক করতে হয়, ঠিক আছে? ওগুলো বন্ধ আছে কিনা এগুলো চেক করতে হয়। শুধু চেক করা না বা শুধু ট্রায়াল রুম লক করা না, সিল করতে হয়, ঠিক আছে? লকগুলো ওপর দিয়ে সিল করতে, সিল কাকে বলে বলো তো? সিল বলতে এখানে কি বোঝাচ্ছি আমি? সিল কথাটা শুনেছো তোমরা? এনি আইডিয়া? বিভিন্ন সিনেমাতে দেখেছো, অনেক পুরোনো দিনের বাংলা সিনেমায় বা বলিউডের সিনেমায় দেখেছো পুরো সিল। পুরো বন্ধ করে দেওয়া। হ্যাঁ, ওটা কিভাবে করে? মনে করে দেখো, পুলিশটা সিল করে দিত স্যার একটা সিনেমাতে। কেমন একটা লাল টাইপের সেই আঠা টাইপের দিয়ে গালা, মানে গালা বলে দিয়ে ওটাকে, কেমন ওটাকে গালা ভাবে বলে, একটা, গালা দিয়ে হ্যাঁ এভাবে ওই আটকে দিয়েই দেয়। সিল করে। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি তালার করে? উপরে ওইটা দিয়ে করে হ্যাঁ, হয়তো। তালার উপরে তোমার, না, তালার উপরে তোমার প্রথমে কাপড় মোড়ায়, কাপড় মুড়িয়ে ওখানে সিল করে। কেন করে? কেন করে? তোমার তালা মারা মানে তো ওটা সবচেয়ে না, তালা তো কাপড় মুড়িয়ে আমি সিল কেন করছি, মানে ওই যে গালাটা দিয়ে আমি স্যার এভাবে যাতে বসে। তালাটা ভাঙতে না পারে। তালা ভাঙা করে কাপড়ে তো, ওটা আমি কাঁচি দিয়ে তো কেটে দিলে হয়ে যাচ্ছে। ও তাহলে এমন, ওইটা মিন্স যে পুলিশের মানে ইয়ের থেকে ওটা করেছে, মানুষ যেটা বুঝতে পারবে। নর্মাল তালা তো আমরাও দিই না, যে দোকান বন্ধ করে দিলাম হ্যাঁ, দিয়ে কিন্তু দিলাম। আমি যখন তালা ভাঙছি তার মানে তো আমার তো সে পুলিশই হোক বা তোমার হোক, আমি যদি তোমার ঘরে তালা ভাঙি, তোমার ঘরে তালা তো পুলিশ দিতে যায়নি, তো সেটা তো এক ধরনের ক্রাইম। আমার কথা বুঝতে পেরেছো? আমি হ্যাঁ তোমার কথা বলছি না, আমি বলছি না তুমি ভুল কথা বলছো, বাট তুমি বলছো যে ওটা পুলিশ, মানুষে বুঝবে যে পুলিশ দিয়েছে, ঠিক আছে? বাট আমি যদি তোমার ঘরে তালা ভাঙি, তালা ভেঙে ঢুকি, তো সেটা তো পুলিশ দেয়নি, তো সেটা তো একটা ক্রাইম না? সেটা তো এমন না যে হ্যাঁ এটা পুলিশ দেয়নি, আমি তোমার ঘরে তালা ভেঙে দিই, তো কি অসুবিধা? হ্যাঁ স্যার। তো গালা, তালা মানে সিলটা কেন করে? এনি আইডিয়া? ছোটকাল থেকে দেখছো সিনেমাতে, অনেক সিনেমাতে দেখেছো এরকম। প্রশ্ন হয় না যে কেন করে? বাবা, বাবা বা দাদুর কাছে যদি জিজ্ঞেস করবে, ওরা জানে, বাবা বা দাদু জানে জিনিসটা কেন হয়। আর এনি আইডিয়া? সুপর্ণা, অমিত, তানিমা, কারো কোনো আইডিয়া? গালাটা কেন ইউজ হচ্ছে? দেখো, গালাটা ইউজ হচ্ছে তার মানে তুমি যখন তালাটা খুলছো, ধরো তুমি চোর, তুমি তালা খুলে তুমি চুরি করতে যাচ্ছ, তাহলে তো তুমি আরামসে তুমি খুলবে না, সেটা তো কোনো অসুবিধা নেই। তাহলে তুমি হয়তো কোনো চাবির মাধ্যমে তালাটা খুললে, তুমি একটা ডুপ্লিকেট চাবি আছে, তোমাকে তুমি তালাটা খুলতে পারবে। কিন্তু তালাটা খোলার সময় তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে গালাটা কিন্তু কাটতে হবে। যে আমি বলছি যে তোমার কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে তোমাকে পুরো কাপড়টা ছিঁড়তে হবে, ছেঁড়ার পরে তুমি তারপরে ওই যে তালার যে হোলটা, হোলের মধ্যে চাবি ঢুকাতে পারবে।
তুমি চাইলে চুরি করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা প্রমাণ যে কেউ না কেউ ঢুকেছে, কেউ না কেউ ঢুকেছে। আজকে তোমার বাড়িতে আমার কাছে যদি তোমার বাড়ির ডুপ্লিকেট চাবি থাকে, আর তোমরা হয়তো কোথাও বাইরে গেছো ঘুরতে বা কোথাও, আমি আরামসে তোমার বাড়িতে তালার মধ্যে চাবি ঢুকিয়ে তালা খুলে তোমার বাড়িতে ঢুকিয়ে সমস্ত প্রোডাক্ট নয় ছয় করে চুরি চামারি করে আমি বেরিয়ে এসে আবার নর্মালি তালা দিয়ে বেরিয়ে আসলাম। কেউ বুঝতেও পারবে না, কারণ যেরকম তালা ছিল সেরকম তালা। তুমি যখন ঢুকবে, তুমি যখন বাড়িতে যাচ্ছ, তুমি তো আরামসে ঢুকে যাবে না, তুমি আরামসে ঢুকে যাবে, যে কারণ তুমি দেখছো তালা মারা আছে নর্মালি। ঢোকার পরে তুমি হয়তো বুঝতে পারছো যে চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে বা কিছু না কিছু হয়েছে। তো এই যে বোঝাটা, তুমি যে তুমি ঘরের মধ্যে ঢুকে বুঝতে পারছো যে চুরি হয়েছে, এই বোঝাটা বাইরে বোঝানোর জন্য গালাটা ইউজ হয়। ওটা হচ্ছে, তুমি ঠিকই বলেছো যে গালা দেওয়া মানে পুলিশ বলছে যে এই জায়গাটা সিল করা আছে, মানে এই জায়গাতে ঢোকা বারণ, এই জায়গাতে ঢোকা বারণ, তাই জন্য গালাটা দেয়। ঠিক আছে, নাহলে তো তালা লাগিয়ে চলে যেতে পারতো, একই তো। বাট গালা দেওয়া মানে তোমাকে পুলিশ অথরিটি রয়েছে এখানে, যে এখানে কাউকে ঢোকা যাবে না, পুলিশের বা কোর্টের অনুমোদন ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না, এই জন্য সিল করা। হ্যাঁ ঠিক স্যার। আছে, তো এই সিলটা ওদের করতে হয়, ক্লোজিং ম্যানেজারকে এই সিলটা করতে হয়। কিভাবে সিল করে, তারা নিশ্চয়ই গালা দেওয়ার মতো ওভাবে হয় না, ওটা অনেক আহ, অর্থ লাগে ওতে, তাছাড়া জিনিসটা অনেক সময় সাপেক্ষ জিনিসটা। আমি কি দেখতাম, মানে ওরা যেটা করতাম, বড় একটা কাগজ, লম্বা একটা কাগজ, ওখানে ক্লোজিং ম্যানেজারের সাইন থাকতো, আজকের ডেট থাকতো, আর ক্লোজিং সিকিউরিটি, যে সিকিউরিটি তার সাথে রয়েছে তার সাইন থাকতো। এবারটা ওই কাগজটা ধরো, উম, ধরো এটা একটা এখানে একটা সিল, এটা ধরো একটা দরজাটা বন্ধ করা, এখানে একটা তালার মতো রয়েছে, এইখানে চাবি ঢোকাতে, যাক এই জায়গায় চাবি ঢোকাতে হয়। এই জায়গাটার উপর ওরা দেখলো প্রথমে যে সিল লক আছে কিনা, যদি দেখে যে লক আছে, তো এই জায়গাটার উপরে ওরা সিল করে দেবে, ওরা আঠা দিয়ে মেরে দেবে। তার মানে কি, তার মানে হচ্ছে কেউ যদি ওটা খুলতে যায়, তাকে অবশ্যই ওই কাগজটা ছিঁড়ে তারপরে ঢোকাতে হবে চাবি, তাই তো? বুঝতে পেরেছো, ওরা পুরো ওই হোলটার উপরে ওরা সিল করে দেয়। তো কেউ যদি চুরি করতে যায় বা কেউ যদি রাত্রিবেলা চোর ঢুকে, তাকে ওই সিল ছিঁড়ে তাকে তালা চাবি ঢোকাতে হবে, বা তাকে টানাটানি করলে সিল ছিঁড়বে। তো এটাই হচ্ছে আমরা বলতাম যে সিল করা। তো প্রত্যেকটা জায়গায় ওদের সিল করতে হয়, প্রত্যেক জায়গায় সিল করলে তারপরে ওরা বেরোয়, তারপরে ওরা স্টাফ গেট দিয়ে ওরা বেরিয়ে স্টাফ গেটটা বাইরে থেকে বন্ধ করে, ভিতর দিয়ে না কিন্তু বাইরে থেকে বন্ধ করবে, বন্ধ করার পরে তালা দেবে, তালা দিয়ে ওখানে সিল মারবে, ওখানে পর্যন্ত সিল মারবে, সিল মেরে তারপরে ক্লোজিং সিকিউরিটির কাছে চাবি রেখে ক্লোজিং ম্যানেজার বেরোবে। বুঝতে পেরেছো, এইটা হচ্ছে বেসিক ক্লোজিং ক্লোজিং যারা করে তাদের কাজ থাকে। এইটা হলো ওটা। প্রবলেম কোথায় আসে, প্রবলেমটা বলি, কারণ কাজ বলেছি, কাজের প্রবলেমটা তো তোমাদের বলতে হবে না, প্রবলেমটা কি থাকে। এবার ধরো সাপোজ শ্রেয়সী ল্যাকমির কাউন্টারের সেলস পার্সন, ঠিক আছে, সেলস শ্রেয়সী কাজ করে। এবারটা চাবি না, ওই যে যেসব ডোর গুলো থাকে, যেরকম টাইপের আসবাবপত্র থাকে, আমি যেটা বললাম মিয়ামর বা ওখানে, ওখানে দুটো করে চাবি থাকে। একটা চাবি থাকবে শ্রেয়সীর কাছে, মানে দুটো চাবি তোমার স্টোরেই থাকবে, চাবি কিন্তু শ্রেয়সী নিয়ে যেতে পারবে না বাড়িতে। স্টোরের মধ্যেকার জিনিসপত্রের তালার চাবি সবসময় স্টোরেই থাকবে, চাবি শ্রেয়সী বাড়ি নিয়ে যেতে পারবে না, তার কোনো অধিকার নেই। এবারে কি হলো, দুটো চাবির মধ্যে সকালবেলা শ্রেয়সী আসবে, সে সাইন করবে, সাইন করার পরে সে ওখান থেকে একটা চাবি, দুটো চাবি থাকে, দুটো থেকে তিনটে চাবি থাকে, ঠিক আছে, স্টোরের মধ্যে থাকে, যে কোনো তালার তিনটে চাবি থাকে, তিনটেই থাকে সাধারণত স্টোরের মধ্যে। কি হচ্ছে, ওখান থেকে একটা চাবি শ্রেয়সী নিচ্ছে, নিয়ে এসে তালা দিয়ে তার কাউন্টারটা সাজাচ্ছে, মানে তালা দিয়ে জিনিসটা ওপেন করে তার কাউন্টারটা সাজাচ্ছে। সে পুরোটা দুপুর বিকেল সন্ধ্যার অবধি সে বিজনেস করছে ওখানে, যে যে আসলো সে বিক্রি করলো ল্যাকমির প্রোডাক্ট। তারপরে যখন সে বাড়ি যাচ্ছে, তখন তার উচিত আবার সেই প্রোডাক্টগুলোকে ভেতরে ঢুকিয়ে তালা মেরে ওই চাবিটা সিকিউরিটি পার্সনকে দিয়ে তারপরে যাওয়া। ওটা কি করলো, শ্রেয়সী হয়তো কোনোদিন ভুলে গেল, কিরম ভুললো, ও তালাও মারলো না, হয়তো প্রোডাক্টগুলো ঢুকিয়ে শাটারটা বন্ধ করেছে, বাট তালা মারতে ভুলে গেছে।
তো এটা ইচ্ছা করে না, ও ভুলে গেছে। এবং শুধুমাত্র তাই না, ও চাবিটাও নিয়ে চলে গেছে। চাবিটাও নিয়ে চলে গেছে। এবার তার সিওসি কখন বেরোচ্ছে? মোটামুটি 8:30টার সময় বেরোচ্ছে সিওসি। আর ক্লোজিং ম্যানেজার কখন দেখছে জিনিসটা? তখন মোটামুটি 9টা 10টা মতো বাজে। আমি ধরে নিচ্ছি 9:30টার সময় যদি স্টাফরা সবাই বেরিয়ে যায়, 9:45টার মধ্যে স্টাফ সব বেরিয়ে গেল, তারপরে ক্লোজিং ম্যানেজার ঢুকছে। তো আমি ধরলাম 10টার সময় সিওসির কাউন্টারে এসে ক্লোজিং ম্যানেজার দেখলো যে এভাবে সিওসির আসবাবপত্রের যে ডালাটা সেটা খোলা রয়েছে। ও টেনে টেনে দেখতে হয় না, লক আছে কিনা সেটা টেনে টেনে দেখে ওরা, টেনলো দেখলো পুরো খুলে যাচ্ছে। তখন কিন্তু ক্লোজিং ম্যানেজার যেই থাকুক না কেন XYZ, সে সিওসি কে ফোন করবে। তাদের সবার কাছে নাম্বার রয়েছে, সিওসি কে ফোন করবে, ফোন করে বলবে যে সিওসি তোমার কাউন্টারে তালা খোলা আছে। সিওসি হয়তো বলে যে ও স্যার আমি এরকম একটা যদি সিচুয়েশন হয়, সাধারণত এরকম হওয়া উচিত যে স্যার আমি তো ভুলে গেছি স্যার, সরি আমি মনে নেই, আমি চাবিটাও নিয়ে চলে এসেছি, স্যার ভুলে গেছি স্যার, প্লিজ আজকে দিয়ে দিন না। প্রথমেই ডিপার্টমেন্ট ম্যানেজার বলবে তুমি নিজে এসে দাও, তুমি ভুলে গেছো তুমি নিজে এসে দাও, এটাই তার প্রথম বলবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। তুমি নিজে ভাবো সিওসি 8:30টার সময় অফিস থেকে বেরিয়ে গেছে, আর ম্যানেজার কখন ফোন করছে? 10টার সময়। ততক্ষণে ও তো অলরেডি বাড়ি যেয়ে রাত্রে খাবার খেয়েও শোয়ার তোড়জোড় করছে সিওসি। তো প্র্যাকটিক্যালি সম্ভব না সিওসি বাড়ি থেকে রাত 10টার সময় বেরিয়ে আবার অফিসে আসবে, কারণ তখন বাসও পাবে না। শুধুমাত্র সিওসি চাইলেই হবে না, বাস তো পাওয়ার দরকার না, সিওসি অফিসে আসবে, অফিস থেকে আবার বাড়ি যাবে, বাস পাওয়ার ব্যাপার থাকে। তো প্র্যাকটিক্যালি সম্ভব না সেটা। তো সিওসি তখন বললো যে না স্যার আমি কি করে যাবো, আমি তো যেতে পারবো না, এখন তো রাত 10টা বেজে গেছে, আমি বাস তো পাবো না, কিছু পাবো না, স্যার প্লিজ আপনি দিয়ে দিন, এরকম একটা বলবে সিওসি। তখন ক্লোজিং ম্যানেজার বলবে তাহলে কি তোমার বিহাফে কি আমি চাবি তালাটা দিয়ে দেবো? দেখো, ডিপার্টমেন্ট ম্যানেজার কিন্তু তোমার হেড, তোমরা কিন্তু সবাই ডিপার্টমেন্ট ম্যানেজারের আন্ডারে কাজ করবে, সেই হিসাবে ডিপার্টমেন্ট ম্যানেজার তোমাদের হেড হবে। বাট কাউন্টারটা কার? কাউন্টারটা শ্রেয়সীর কিন্তু, বা অন্বেষা বা সুপর্ণের কাউন্টার। তো ওর কাউন্টারে ডিপার্টমেন্ট ম্যানেজার ওকে না বলে কোনো কিছু করতে পারে না, তার কোনো অধিকার নেই। ডিপার্টমেন্টে তার ল্যাকমির শুদ্ধ আর যতগুলো কসমেটিক্স কাউন্টার আছে সব কাউন্টারের দেখভাল দায়িত্ব তার আছে। বাট পার্টিকুলারলি একটা কাউন্টারে যদি কোনো প্রোডাক্টের কোনো কিছু সে করতে হয়, তাহলে সেই কাউন্টারের সেলস পার্সনকে অবগত করিয়ে তারপর ডিপার্টমেন্ট ম্যানেজার সেই কাজটা করতে হবে, সে নিজে নিজে করতে পারে না, তার কোনো অধিকার নেই। তো সিওসি যতই তার আন্ডারে কাজ করে না কেন, সেই মুহূর্তে সিওসির কাছ থেকে তার পারমিশন নিতে হবে যে আমি কি তাহলে তোমার হয়ে দিয়ে দেবো এটা? সিওসি বলে যে হ্যাঁ স্যার আপনি দিয়ে দিন, কোনো অসুবিধা নেই স্যার। তখন দেখো এই যে কথাবার্তা হচ্ছে না, ফোনে কিন্তু রেকর্ডিং হচ্ছে, প্লাস যে সিকিউরিটি পার্সন রয়েছে, সিকিউরিটি পার্সন সামনে হচ্ছে, এটা কিন্তু ক্লোজিং ম্যানেজার একা নেই, ক্লোজিং ম্যানেজার কাউকে সাক্ষী রাখছে, কিন্তু ভালো করে বুঝো, কাউকে সাক্ষী রেখে কথাটা হচ্ছে। তারপরে ক্লোজিং ম্যানেজার তখন সিকিউরিটি পার্সনকে বলছে আর তুমি চাবিটা নিয়ে আসো। সিকিউরিটি পার্সন জানে যে কোন তালায় কোন চাবি, সেই চাবিটা নিয়ে আসলো। ক্লোজিং ম্যানেজার সিকিউরিটি পার্সনের সামনে চাবি দিল, দিয়ে ওখানে সিল মেরে দিল। ঠিক আছে, এইটা সমস্যা সাধারণত হতে পারে, এরকম সমস্যা হয়। এবং তাকে সবসময় লিখতে হয়, তাকে নোট ডাউন করতে হয়, সব কি ডকুমেন্ট করতে হয় যে হ্যাঁ এখানে শ্রেয়সী রয় চৌধুরী কাউন্টারে ফাঁকা লক করা ছিল না, আমি ওখান থেকে তার কনসার্নে তার শ্রেয়সীর বিহাফে আমি তালা দিয়েছি, সিকিউরিটি পার্সন সাক্ষী রয়েছে, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এইটা তারপরে সে বেরিয়ে আসছে, এইটা একটা সমস্যা। এবার ধরো আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলছি, মানে আমার লাইফে আমি নিজে দেখেছি। আমি কসবার অ্যাক্রোপলিস মল, ওখানে শপার্সটা নতুন চালু করেছিল, মানে মলটা জাস্ট চালু হচ্ছে, আমি ওখানে স্টাফ ছিলাম, শপার্সটা ফার্স্ট চালু করি। তো নতুন মলে কি অনেক সময় ঝামেলা হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় এসি বিভৎস জোরে চলছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এসি চলছেই না, গরম ঠান্ডাই হচ্ছে না, কোনো সময় দেখা যায় যে হয়তো সিলিং থেকে ভেঙে একটা চলটা পড়লো নিচে, বা কোনো সময় আমরা দেখতাম ওয়াশরুম থেকে জল উপচে পড়ছে, এরকম অনেক ঝামেলা হয় নতুন শপিং মলগুলো, এরকম ঝামেলা হয়। তো আমি সকালবেলা ঢুকছি, এই শিফটে আমি কাজ করতাম, আমি সকালবেলা ঢুকছি, দেখছি যে আগের দিনের যে ক্লোজিং ম্যানেজার সে বেরোচ্ছে, চোখ লাল, চোখ ফুলে গেছে,
মানে না ঘুমালে যেরকম হয় সেরকম একটা ব্যাপার। আমি বলি, কি ব্যাপার স্যার আপনি এখানে? আপনি তো কাল ক্লোজিং ছিল, আপনার তো বাড়ি থাকার কথা। ওই যে ক্লোজিং থাকে না সেই জন্য দেরি করে বেরোয়, সেই জন্য পরের দিন সে দেরি করে ঢোকে। ঠিক আছে, এটা এটা একটা নিয়ম ছিল আমাদের। তো অবভিয়াসলি সকালবেলা তো তার থাকার কথা না, সে আর তো বি শিফটে ঢোকার কথা 12টা 12:30টার সময়। তো বলছে, আরে মুঠোমুঠি বলিস না, আমি পরে বলবো, আমার মুড ঠিক নেই, আমি বাড়ি যাবো, বাড়ি যেয়ে ঘুমাবো, আমি রাতে ঘুমাইনি। আমি বললাম, ঠিক আছে চলে যান। পরে আমি শুনলাম ওই যে আহ, নতুন নতুন যেহেতু স্টোর ছিল, কাস্টমারের যে বেরোনোর যে গেটটা না, ঢোকা বা বেরোনোর গেটটা, ওই গেটটা শাটার নামিয়েছে। না সরি, শাটারটা না পুরোপুরি নামেনি। মানে ও কি হবে, শাটার নামাবে, ওখানে লক করবে, তারপরে তালা মেরে ওখানে সিল করবে, এটাই করা উচিত। বাট শাটারটা এইটুকু নামেনি, জাস্ট লক হয়ে গেছে, কোনো না কোনো কারণে লক হয়ে গেছে। তখন করা হবে, তখন বাজে 10টা মতো। তখন কসবা এরিয়াতে কোনো দোকানও কারো জানা নেই, নতুন স্টোর, সবাই নতুন, ওখানে কেউ জানে না যে কে কাজ করবে। ওরা হেডকে ফোন করে যে স্যার কি করব, এভাবে তো আটকে গেছে। ওরা পুরোটা রাত ওখানে শুয়েছিল, মানে পুরোটা রাত ওরা ক্লোজিং ম্যানেজার কাজ কি, সমস্ত সিল করে বেরোনো। তো সে কি সিল করতে পেরেছে কাস্টমারের গেটটা? সিল করতে পারেনি, তার মানে তার ক্লোজিং হয়নি। তাকে পুরোটা রাত সে এবং ওখানকার যে সিকিউরিটি তাকে ওখানে কাটাতে হয়েছে। আমাদের ওখানে প্রচুর ম্যাট্রেস রয়েছে, বালিশ রয়েছে, এবার অনেক কিছু থাকে। তো তারা ওই মেঝেতে ওইগুলো পেতে তারা শুয়েছে রাত্রে। তো আর কি ঘুম হয় ওভাবে? মশা কামড়াচ্ছে, তারপর পুরো এসি বন্ধ, মশা কামড়াচ্ছে, একটা নতুন জায়গা হয় না, নতুন জায়গায় থাকলে যেটা হয়, কারোর ঘুম হয়নি, দুজনে কারোর ঘুম হয়নি। তো তাহলে বুঝতে জিনিসটা কতটা ওরা মানে কতটা নিষ্ঠার সাথে ওরা কাজ করে, কতটা ওরা গুরুত্ব দেয় কাজের, যে ওরা মানে হেড ওদেরকে বলেছে তোমরা বেরোবে না, যেহেতু তোমরা ক্লোজিং করতে পারোনি, তোমরা বেরোবে না। কালকে সকালবেলা ওপেনিং ম্যানেজার যাবে, তার হাতে তুমি তোমার দায়িত্ব সঁপে তারপরে তুমি বেরোবে। ক্লোজিং ম্যানেজার ঢুকেছে, তারপরে সরি, ওপেনিং ম্যানেজার পরের দিন ঢুকেছে, তারপরে ক্লোজিং ম্যানেজার বেরিয়েছে। মানে বুঝতে পেরেছো তো কতটা ইম্পর্টেন্ট জিনিসটা? বুঝতে পেরেছি, এটা হচ্ছে কাজ। আচ্ছা, এখানে দেখি ক্লোজিং ম্যানেজার এখানে কি বলেছে। ক্লোজিং 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 স্টোর, ক্লোজিং স্টোর এখানে আছে, জাস্ট দুটো কথা এখানে আছে। দ্য স্টোর ক্লোজিং ইজ এ ডকুমেন্টেড প্রসেস। আমি প্রথমেই বলেছিলাম ডকুমেন্ট করতে তোমাদের সবকিছু লিখতে হবে। দ্য স্টোর ম্যানেজার সিলস এভরি লক অ্যান্ড এক্সিট পয়েন্ট অফ দ্য স্টোর। ক্লোজিং ম্যানেজার সবকিছু সিল করে দেয়, এভরি লক সিল, বুঝে লক সিল করে এবং এক্সিট পয়েন্ট গুলো সিল করে। এটা আচ্ছা, কারো কোনো প্রশ্ন? কারো কোনো, আমি শেষ থেকে শুরু করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর না স্যার।